হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি ব্যাকস্টেজ পডকাস্ট। তো আপনারা যারা দেশে থাকেন ঢাকায়, আহ, তারা তো ডেফিনেটলি মেট্রো রেল টেল চড়ে বেশ মজা টজা করতেছেন। তো মেট্রো রেলের যে কার্ড আছে, কার্ডের ব্যালেন্স চেক করার জন্য যে মেশিনটার কাছে যাওয়া লাগে, কিওস্কে যাওয়া লাগে, এটা কিন্তু একটা বিশাল হ্যাসেল, অনেক লাইন থাকে। তো এই জিনিসটাকে একটা অ্যাপ দিয়ে রিসেন্টলি একজন খুব সিম্পল করে ফেলছে। সো ইউ টেক ইউর মেট্রো রেল কার্ড, এন্ড ফোনে যদি আপনার এনএফসি রিডার থাকে, ফোনটা এটার উপর ধরলেই দেখা যায় যে ব্যালেন্স কি। আপনার ফ্যামিলি মাল্টিপল পার্সনের মাল্টিপল কার্ডের জন্য আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন, যে সবার ব্যালেন্স দেখা যায়, রিচার্জ হিস্টোরি, ট্রিপের হিস্টোরি সবকিছু দেখা যায় জাস্ট এনএফসি দিয়ে আর কি। সো এই অ্যাপটা একদিনের কাজে ডেভেলপ করছেন অনিরুদ্ধ অধিকারী। তো আই ইনভাইটেড হিম ইন দিস পডকাস্ট এন্ড হি হ্যাপিলি অ্যাগ্রিড। সো আমরা ডিসকাস করছি যে এই অ্যাপটা উনি আসলে কিভাবে বানাইছেন, এন্ড উই ফিগার আউট যে উনি আসলে সকাল 10টায় বের হয়েছেন রাস্তায়, এই প্রবলেমটা ফেস করছেন যে ব্যালেন্স দেখার ইজি কোনো ওয়ে নেই। হি কেম ব্যাক হোম এন্ড বিকাল 4টা 5টার মধ্যে উনি অ্যাপ বানিয়ে রিলিজ করে ফেলছেন। সো ডেফিনেটলি এই টাইপের কুইক প্রজেক্টের জন্য কিন্তু অনেক এক্সপিরিয়েন্স লাগে। সো ওনার সাথে কথাবার্তা হলো যে এই টোটাল অ্যাপটা বানানোর প্রসেস, ওপেন সোর্স কমিউনিটি, দেন উনি পড়াশোনা করছেন কোথায়, উনি অনেক আগে থেকে প্রোগ্রামিং করেন। সো উনি টেলিনর হেলথে ছিলেন, প্রিয়.কম এ কাজ করছেন। উম, এখন উনি আছেন সিঙ্গাপুরে, সিঙ্গাপুর গভর্নমেন্টের প্রজেক্টে কাজ করেন প্রোগ্রামার হিসাবে। সো ওনার সাথে খুব চমৎকার একটা আড্ডা হয়েছে। এন্ড আমরা ডিসকাস করছি এআই নিয়ে, যে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরির উপর কেমন ইম্প্যাক্ট ফেলবে সামনে। সো এবং এআই এর অনেকগুলো টুল নিয়ে ডিসকাশন হয়েছে, যে এআই আমরা আমাদের নিজেদের লাইফে, যেমন আমি এবং অনিরুদ্ধ, উনি কিভাবে ইউজ করতেছেন লাইফে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিভাবে এআই ইউজ করতে পারে, এবং আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাও হন, আপনার লাইফে কেন এখন এআই টুল ইউজ করতে পারা শেখাটা কাইন্ড ইম্পর্টেন্ট। তো এরকম অনেক টপিক নিয়ে ডিসকাশন হয়েছে ওনার সাথে। সো আই এবং ফাইনালি আমরা যেটা নিয়ে ডিসকাস করছি যে এখন 2024 সালে যদি কেউ কম্পিউটার সায়েন্সে পড়ে, তার আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। কারণ একটা কনসার্ন ইজ দেয়ার যে এআই দিয়ে তো কোড করে ফেলা যায়, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি কি থাকবে। সো এটা নিয়ে একটা খুব চমৎকার ডিসকাশন হয়েছে। এন্ড সিএসসি কিভাবে পড়তে হবে এটা নিয়ে খুব চমৎকার একটা ডিসকাশন হয়েছে। সো আই হোপ দ্যাট ইউ উইল লাইক দিস এপিসোড। সো আমি সামনে এরকম আরো পডকাস্ট এন্ড ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আরো আসবো। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক দিস ভিডিও, রাইট কমেন্টস, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার অপিনিয়ন জানান, and please share the video in social media as well, and keep supporting this channel. Thank you. Live and let live. Let's enjoy. So welcome to Backstage Podcast. কি অবস্থা দেশের, কেমন আছেন? এই তো ভাইয়া আছি, চলছে আর কি। বেড়াতে আসলাম। এখন বেড়ানোর উপরে আছি কয়েকদিন, তো এই সপ্তাহ বেড়ানোর উপরে থাকবো। তো খুব ভালো সময় আমাদের কথাবার্তা হচ্ছে আর কি। এখন খুব চিল মুডে আছি আপাতত। আপনি আপনার কি কোথায় খবর? আছেন? এখন আছি ব্যাংককে। আহ বেড়াতে এলাম। তো এরপরে দেখি কোন দিকে যাওয়া যায়। তো আপনি যে দেশের মেট্রো রেল নিয়ে ষড়যন্ত্র করতেছেন, এটা কি ব্যাংককে বসে? ষড়যন্ত্র অনেক জায়গা থেকে হয়েছে। ষড়যন্ত্র শুরু ঢাকার ভেতর থেকে, তারপরে সিঙ্গাপুরে, তারপরে এখন থাইল্যান্ড চলছে আর কি। ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র যাকে আচ্ছা, বলে। ইন্টারন্যাশনাল মাফিয়া। সো আমি হচ্ছে এমআইটি বাড়ি অ্যাপের ইয়াতে আসি আর কি। সো আপনি যদি একটু ব্রিফলি বলেন যে টোটাল এই জিনিসটা, তো এখন আমি ধরতে গেলে এটা প্রোডাক্ট, হুম। ওপেন সোর্স হোক আর যেটাই হোক। সো একদম আমি অ্যাকচুয়ালি শুরু করতে চাই যে খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম আপনি বের করছেন, তারপর খুব ইজি টু খুব কুইকলি একটা প্রোডাক্ট মার্কেট নামে ফেলছেন। তো এটা জার্নিটা আর কি, কিভাবে আপনার জার্নি আইডিয়েশনটা হইলো, কিভাবে শুরু করলেন? আসলে ব্যাপারটা কি, আমি খুবই অলস একটা মানুষ আর খুবই ইন্ট্রোভার্টেড একটা মানুষ। তো দেখা যায় যেখানে মানে আমার কোনো কনফ্রন্টেশন এড়ানো যায়, আমি সেখানে আই ওয়ান্ট টু ডু দ্যাট, রাইট? সো যখন আমি ঢাকায় আসার পর, যখন প্রথম মেট্রো রেল চালু হয়, আমি খুবই এক্সাইটেড ছিলাম। কারণ আসলে আমি নিজে মিরপুরবাসী। হ্যাঁ, সো যে কারণে লাইক আমার এলাকায় মেট্রো রেল, সো এভরিথিং। সো আমি উত্তেজনার বসে মেট্রো কার্ড কিনে টিনে রেখে দিছি যে না, আমি ঢাকায় যখনই আসবো আই উইল ইউজ দ্যাট, রাইট? তো যখন রেগুলার ইউজার না আমি ঢাকায় গেলাম, তখন আমি দেখলাম যে এই আমার কার্ডে টাকা আছে কিনা আমার খেয়াল নাই। তো তখন আমার মাথায় ঘুরতেছে যে আচ্ছা, আমার যদি কার্ডে না টাকা না থাকে, তখন যখন বের হবো একটা কেমন বিব্রতকর পরিস্থিতি না, যে এই এই লোকের টাকা নাই এন্ড স্টাফ।
হ্যাঁ, ইউ ক্যান পে ইট আপ, বাট মানে ওই অ্যাংজাইটিটার মধ্যে আসলে যাওয়ার কি দরকার? সো পরে দেখলাম যে আচ্ছা, আমি অবশ্য তাহলে ট্রেনে ওঠার আগে একটু ওই কিয়স্ক থেকে চেক করে যাই যে আসলে আদৌ টাকা আছে কিনা। এখন কিয়স্কে চেক করতে গেলেও আপনার দেখা যায় ওই সিঙ্গেল ইউজ টিকেটের জন্য বিশাল লাইন থাকে। হুম হুম। তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, এই কার্ডের ভেতরে আসলে কি আছে, মানে এটা কি। আমি তখন জানতাম যে কার্ডের কয়েক টাইপের কার্ড আছে, যেমন আপনার যেগুলোতে অ্যাকচুয়ালি ডেটা স্টোর থাকে কিছু কিছু কার্ডে। সো বাসায় এসে পরে এক্সামিন করার চিন্তা করলাম যে কার্ডটা আসলে কোন ফরম্যাটের। তো তখন আসলে ওইখান থেকে ব্রেক থ্রুটা আসে যে এই কি ব্যাপার, কার্ডে তো ডাটা স্টোর করা আছে, অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি। তারপরে ওখানে গিয়ে হেক্স ডিকোডিং ইত্যাদি ইত্যাদি, তারপর ওখান থেকে এই আইডিয়াটা আসে আর কি। সো এই কার্ডের এক্সামিনেশন প্রসেসটা কি ছিল বাসা, আপনি কিভাবে টেস্ট করছেন? কারণ টিপিক্যালি কার্ডগুলো তো আচ্ছা, পিছনে একটা ম্যাগনেটিক স্ট্রিপ। না কার্ড আসলে ম্যাগনেটিক স্ট্রিপ না, এই কার্ডটা হচ্ছে একটা এনএফসি, এনএফসি কার্ড। এনএফসি, রাইট রাইট। এনএফসি ক্লাস এফ কার্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এবং এটা স্পেসিফিক্যালি হচ্ছে আপনার সোনির ফিলিকা কার্ড। আচ্ছা। আপনার জাপানি মোটামুটি প্রায় অধিকাংশ মেট্রো সিস্টেমেই ওদের যেসব কার্ড ইউজ করে, যেমন সুইকা, পামসো, না পাসমো, হ্যাঁ এগুলোতে সবগুলোতে কিন্তু এই টেকনোলজি সেই 2000 সাল থেকে ইউজ হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। খুবই সিকিউর একটা সিস্টেম, এবং খুবই ওয়াইডলি ডিপ্লয়েড এবং ফিল্ড টেস্টেড একটা সিস্টেম। ওকে। তো ফোনে যদি এনএসসি চিপ থাকে, বেসিক্যালি ইউ ক্যান ইন্টারাক্ট উইথ ইট। যদি ফোনে মানে ক্লাস এফ এনএফসি চিপ হুম থাকে আর কি, ক্লাস এফ সাপোর্টেড এনএফসি চিপ থাকে। আম, এবং এই কার্ডের ভেতরে লাইক, এটা কিন্তু আসলে আপনার ওরকম এনএফসি চিপ না যে ওই ধরে ক্লোন করে দেওয়া যায়, বা যেমন আমাদের কার্ড টার্ড বা হুম হুম। গাড়ির চাবি যেমন ক্লোন করে ওরকম কিন্তু না জিনিসটা। রাইট। আমাদের ক্রেডিট কার্ডের মতোই ভেতরে একটা সিকিউর এলিমেন্ট থাকে এই কার্ডের, এবং ওইটা একটা ছোট কম্পিউটারের মতো। হ্যাঁ, হুম তো হুম যেটা হয়, আপনি যখন এনএফসি রিডারের কাছে কার্ডটা নিয়ে আসেন, ও তখন ওই যে ইন্ডাকশনের থ্রুতে ইলেকট্রিসিটি নিয়ে টার্নস অন দ্য কম্পিউটার, কম্পিউটারটা চালু করে ভেতরে ছোট একটা কম্পিউটার। হুম হুম হুম। দেন আপনি কমান্ড পাঠান ওখানে যে আচ্ছা তোমার পরিচয় দাও, হোয়াটস ইউর আইডেন্টিটি। ও আমি হইলাম ঢাকা মেট্রো রেলের কার্ড। আচ্ছা তোমার ব্যালেন্স কত আছে। সো এরকম কিছু কিছু কমান্ড পাঠানো যায় তখন, তখনও কমান্ডে রেসপন্স করে। সো এইভাবে বেসিক্যালি কমিউনিকেশনটা হয় আর কি। আচ্ছা। ও নাইস। সো আপনি বেসিক্যালি ফোন ফোন দিয়ে টেস্ট করে ফেলছেন নাকি বাসায়? হ্যাঁ, প্রথমে ফোন দিয়ে টেস্ট করছি। অ্যাকচুয়ালি যেটা ব্যাপারটা হচ্ছে যে প্রথমে ফোন দিয়ে দেখছি যে এইটা আসলে এনএফসি কার্ড। না দেখো এখন একদম। এই ব্যাপার হচ্ছে যে এনএফসি কার্ডের কমান্ড কি কি বা ইয়ে কি কি, ওটা জানার জন্য দেন পরে সোনির ওয়েবসাইটে গিয়ে ওদের ম্যানুয়াল পড়া শুরু করলাম যে আচ্ছা এই জিনিস আসলে কিভাবে কাজ করে। ম্যানুয়াল পড়ে টোরে পরে বুঝলাম যে আচ্ছা এখানে আমাকে কমান্ড পাঠাতে হবে। দেন আরেকটা অ্যাপ পেলাম আমি, নাম হচ্ছে এনএক্সপি সেমিকন্ডাক্টর, একটা অ্যাপ আছে। এনএক্সপি হচ্ছে একটা খুবই বড় প্লেয়ার এই এনএফসি ফিল্ডে আর কি। আচ্ছা। সো ওরা অনেক ধরনের কার্ড ম্যানুফ্যাকচার করে, মিফেয়ার কার্ড যেগুলো সিঙ্গাপুরে দেন ব্যাংককে চলে, মিফেয়ার হুম হুম। ওদের ইয়া। সো ওদের অ্যাপ দিয়ে একটা ফুল স্ক্যান নিলাম কার্ডের, যে কোন মেমোরি ব্লক ওপেন এবং কোথায় কি ডেটা স্টোর করা আছে। ওয়াও। So, মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ব্লক এই কার্ডের কিন্তু এনক্রিপ্টেড। সো হুম। আপনার যদি ডিক্রিপশন কি না থাকে, এটা কিন্তু দেখা যায় না ভেতরে কি আছে। আচ্ছা। বাট থ্যাঙ্কফুলি লাস্ট 19টা ট্রানজাকশন যেটা, ওটা ওটা রিক্রিপ্টেড। এনক্রিপ্টেড না। সো ওখানে আপনি রিড উইদাউট এনক্রিপশন একটা কমান্ড আছে, রিড উইদাউট এনক্রিপশন, ওটা যদি পাঠান ও আপনাকে 10 ব্লক করে যেটা মানে পাঠায়। সো ওই অ্যাপে আমি দেখলাম যে আচ্ছা এখানে কতগুলো মিস্টিরিয়াস আমি হেক্স হেক্স ব্লক দেখতে পাচ্ছি কয়েকটা। এইটা দেন প্যাটার্ন গুলো দেখে বুঝলাম এই কি ব্যাপার, 4টা ট্রানজাকশনের পরে একটা হেক্স কোড প্রথমে পাল্টায় গেছে, এটা দেখে মনে হচ্ছে রিচার্জ। আমার তো মনে আছে আমি দোকান থেকে ওখানে গেছিলাম। তো তখনই তো একটা মানে হিউম্যান ব্রেইনস আর গ্রেট প্যাটার্ন রেকগনিশন, তাই। সো লাইক ওইখান থেকে এইটা মনে হয় পেয়ে গেছি আমি। দেন ওটা নিয়ে কিছুক্ষণ গুতাগুতি করে বুঝলাম যে 8501 সামথিং সামথিং হচ্ছে একটা মেট্রো ট্রানজাকশন। দেন 3B হচ্ছে সে আমার আগারগাঁও স্টেশন, দেন ওইটা হচ্ছে আমার এই স্টেশন। সো আস্তে আস্তে একটা আইডিয়া পেয়ে গেলাম যে ও ওকে, এভাবে ডিটেলস থাকে। এটা হচ্ছে এটা। দেন অ্যাপের ফার্স্ট রিলিজ যাওয়ার পরে, মানে অ্যাপের রিলিজ হচ্ছে, তো আমি প্রথমে গিটহাবে শুরু করি, আহ ওপেন সোর্স প্রথম থেকেই। মানুষজন আমাকে সাজেস্ট করা শুরু করলো, ভাই ওই কোডের মানে হইতেছে উত্তরা, ওই কোডের মানে হইতেছে এইটা। আহ, হ্যাঁ, সো দেন আমি তখন অ্যাপের র কোড দেখাচ্ছিলাম, মানুষজন যখন ফিডব্যাক দেওয়া শুরু করলো আমাকে ফেসবুকে, ওটা আমি আবার অ্যাপে ইন্টিগ্রেট করা শুরু করলাম যে আচ্ছা তখন আমরা বুঝে গেছি যে আচ্ছা 95 হচ্ছে এইটা, 90 হচ্ছে এইটা, সেখান থেকে 5 5 5 5 করে কমতেছে। সো উই গট আ এস্টাবলিশ প্যাটার্ন আর কি। সো তখন আমাদের স্টেশন ম্যাপিংটা হয়ে গেল ওর থ্রুতে। ও, আচ্ছা। আমি একটু ইন্টারাপ্ট করি এই জায়গায়। সো অ্যাপ ডেভেলপমেন্টের প্রসেসটা কি ছিল? আপনি প্রথম একটু রিসার্চ করে বের করলেন যে আচ্ছা আপনি ডেটা রিড করতে পারতেছেন, দেন দিস আর দ্য প্যাটার্নস,
এই ডেটাগুলো আপনি নিতে পারতেছেন, এখানে রিচার্জ অ্যামাউন্ট দেখা যাচ্ছে, ব্যালেন্স দেখা যাচ্ছে, স্টেশন গুলো বের হয়ে যাচ্ছে। বাট অ্যাপটা বানানোর প্রসেসটা কি ছিল তখন? প্রথমে যখন মানে আমি হেক্সের প্যাটার্নটা বুঝতে পারলাম, তখনই মানে আই রিয়েলাইজ এখানে আমাকে কি করতে হবে। তো ওকে। তারপরে গুগলে গিয়ে সুন্দর করে সার্চ করে বের করলাম আচ্ছা অ্যান্ড্রয়েডে মানে এনএফসি কিভাবে কাজ করে। আমি লাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়েছিলাম বোধহয় 2014 সালে, সো আসলে খুব একটা মাথায় ছিল না। এখন আবার পুরো স্ট্যাকই চেঞ্জ হয়ে গেছে। এখন দেখলাম এক্স্যাক্টলি। আমি এখন আগে যেমন আমরা এক্সএমএল ফাইল এডিট করে হ্যাঁ, 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 হ্যাঁ। ইয়ে করতাম, ইউআই বানাতাম, এখন দেখি যে কটলিনে সুন্দর একটা এসডিকে আছে নাম জেটপ্যাক Right. কম্পোজ, ওটা দিয়ে সুন্দর করে ইউআই বানানো যায়। তো ওদিকে আমার কাছে মনোযোগ ছিল না, ইউআই এর দিকে আমার ইয়েটা ছিল যে আমি আসলে আগে কটলিনে পুরো আমি প্রজেক্টটা। মানে আমার ডোমেইনটা আগে ইমপ্লিমেন্ট করবো কটলিনে। সো বেসিক্যালি আমার যাতে ওই বাইট স্ট্রিমটা যখন আসবে ওটাকে ডিকোড করে আমি তখন সে একটা ইন্টারনাল ইউজেবল রিপ্রেজেন্টেশন তৈরি করব। সো আমার ফার্স্ট ব্রেক থ্রু ছিল হচ্ছে প্রথম ট্রানজাকশনটা ডিকোড করা। সো ডিকোড দ্য ফার্স্ট ট্রানজাকশন, দেন ওখান থেকে ব্যালেন্সটা পুল করা। সো যেটা করলাম আমি কয়েকটা ক্লাস লিখলাম বসে বসে ভেতরে, যে এগুলো নিয়ে যে একটা বাইট স্ট্রিম থেকে ও একটা ট্রানজাকশন ক্লাস রেডি করবে। দেন ফার্স্ট ইটারেশনে আমি যেটা করলাম জাস্ট ফার্স্ট ট্রানজাকশনটা নিয়ে ওখানে যে ব্যালেন্সটা থাকে জাস্ট শো হুম। করা, দ্যাটস ইট। ওইটা ছিল ফার্স্ট ইটারেশন, যে আমি প্রথম ব্যালেন্সটা দেখাতে পারছি। আসলে প্রথমে ইউআই দিয়ে কোনো মনোযোগী ছিল না, ফার্স্ট টাইম জাস্ট কনসোল লক করছি আর কি। কনসোল লক তো না, ওটাকে কি বলে, ওই যে লগার আর কি, যেটা লগইন। অ্যান্ড্রয়েডের লগার। সো লগার দিয়ে লক করছে যে এই দেখা যায়। দেন একটা ইউআই এলিমেন্ট কিভাবে বের করতে হয় ওটা চ্যাট জিপিটিতে গুতাগুতি করে দেখলাম যে আচ্ছা এটা দিয়ে ইউনো একটা ইউআই এলিমেন্ট বসাই দিছে ওর ভিতরে। সো তখন লাইক ওয়াও, এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু ট্রানজাকশনের লিস্ট আমার কাছে অলরেডি আছে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন হিসেবে, দেন আই ক্যান জাস্ট রেন্ডার টু দ্য জাস্ট ইউআই। ক্যালকুলেশনটা। হ্যাঁ, তখন জাস্ট ইউআই ব্যাপার হয়ে গেল বাকিটা আসলে। রাইট, রাইট। সো আপনার টোটাল অ্যাপটা বানাইতে কেমন সময় লাগছে? এটা একটা ইটারেটিভ প্রসেস ছিল। ফার্স্ট ব্রেক লাইক থ্রু ফার্স্ট। যেটা মানে যে হ্যাঁ, হ্যাঁ। একদম একদম লাইক ব্লগার। সকালে মেট্রোতে গিয়ে বিরক্ত হয়ে বিকালে অ্যাপ বানাতে বসা, লাইক টোটাল আই থিঙ্ক সকাল 10টা থেকে বিকেল 3টার মতো টাইম লেগেছে আর কি, বসেছিলাম ততক্ষণ। ততক্ষণ আসলে আমার ইয়া রেডি, লাইক আমার ওই যে ইনিশিয়াল ইউআইটা রেডি। ওকে। হ্যাঁ। সো বাকি যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি বলবো আমি যে ওই যে আহ ইউআই ইমপ্রুভমেন্ট আর কি। প্রথমে যে ইউআই ইমপ্রুভ করছি ওতে দেখা গেছে যে ওই দিন বিকেলেই আমি আসলে অ্যাপটা রিলিজ দিয়ে দিয়েছিলাম আর কি। সো আই ডোন্ট থিঙ্ক এটাতে 6-7 ঘন্টার বেশি সময় লাগছে লাইক টু বিল্ড আপ দ্য কোর হুম। লজিক। ওকে। এর পরে বাকি যে কাজগুলো ছিল আসলে মানে ওগুলো ছিল ওই যে ইউজারের লাইফটা ইমপ্রুভ করা, ইউআইটা সুন্দর করা। আর তারপরে মাথায় আসলো যে আহা এটা তো আইওএস এ কাজ করবে না, আমি তো ফার্স্টে অ্যান্ড্রয়েড টার্গেট করে তৈরি করছি। হুম। কারণ আমার মাথায় ধারণা ছিল যে মানে আমার মাথায় স্ন্যাপশট রয়ে গেছে বাংলাদেশের মার্কেটের যে ম্যাক্সিমাম মানুষ আসলে অ্যান্ড্রয়েড ইউজার। অ্যান্ড্রয়েড ইউজার। দেন তখন আমি ফেসবুকের কমেন্টস টিমে দেখা শুরু করলাম, মানুষজন বলতেছে যে ভাই আইওএস একটা কোথায়। আমি like, ও দুই একজন মনে হয় আছে, কিন্তু না, আই ওয়াজ ভেরি দেশে রং। অনেক বড় লোক, অনেক বড় লোক দেশে। হ্যাঁ, আমি লাইক ওয়াও, এত আইওএস ইউজার আমার কোনো ধারণাই ছিল না। সো আমি দেন পরে কি করলাম যে আচ্ছা আমাকে একটা তাহলে দুইটা কোড বেস তো মেনটেন করা যাবে না। ততক্ষণে যেটা ঘটনা হয়ে গেছে আবার, আমার যেহেতু কোড আমি ওপেন সোর্স করে রেখেছি শুরু থেকে, অনেক বেশ কয়েকজন মানুষ দে কেম ফরওয়ার্ড যে ভাই আমরা আপনাকে হেল্প করবো। ততক্ষণে এই জিনিসটা হয়ে গেছে। ততক্ষণে তিনজন থ্রি থ্রি গাইজ কেম ওভার, থ্রি ফ্রেন্ডস। তো ওরা মানে আমার অ্যাপে একটা জিনিস ছিল যে আমি টাইম ডিকোড করতে পারি নাই, ডেট ডিকোড করতে পারছি বাট টাইমটা আমি হুম। ডিকোড করতে পারি নাই। হ্যাঁ, ওরা দে ফাউন্ড যে আসলে বিট প্যাটার্নটা কি টাইমের। আচ্ছা, আচ্ছা। ওরা অনেক এক্সপেরিমেন্ট করে গোতাগুতি করে তিন ফ্রেন্ড বের করছে, দেন দে সেন্ড আ পুল রিকোয়েস্ট। ওটা ছিল আমার প্রথম বেসিক্যালি পিআর দ্যাট আই গট। সো তো ও, আপনার যদি প্রবলেম না থাকে, উই ক্যান অ্যাকনলেজ দেয়ার নেমস। অ্যাবসলিউটলি, সো আমি এদেরকে আসলে আমাদের কন্ট্রিবিউটর বেশ কয়েকজন, আমি সবাইকে অ্যাকনোলেজ করতে চাই এই সুযোগে। আম, আমি কারো বাদ পড়ে যেতে পারে বিকজ আমার যে অ্যালগোরিদমটা ইট ইউজেস গিটহাব ইউজেস টু লাইক ইউনো বিল্ড দ্য কমিট চার্ট, এটা অলওয়েজ লাইক সবাইকে ইনক্লুড করে না। ফর হ্যাঁ, ফর হ্যাঁ। দোজ আই এম রিয়েলি সরি। সো লেট মি অ্যাকনলেজ দেম। রাহাত ভাই, মাসুম ভাই, জামিউল রশিদ, সাবিত ভাই, নাফি সরকার, ইরফান, কাজী এমএমটি, দেন তন্ময়, সালে ইসলাম তন্ময়, এবং আমাদের অনেকের আবার গিটহাবে কিন্তু ওই যে জাস্ট নিক থাকে। সো ঠিক এটা আছে। এ হচ্ছেন এনিয়ামজা, ইনিয়ামজা, এবং লাস্ট জন হচ্ছে নোমান ধনী।
So yeah, so all of these guys কোনো না কোনো ভাবে they contributed to the app, so thank you all of them. এবং especially also যারা অ্যাপে সরাসরি কন্ট্রিবিউট করেনি as good contributors, they contributed like ভাই উত্তরা কোড হইতেছে 90, right? So I couldn't acknowledge all of them unfortunately, but like thank you to all of them. Yeah, so going back to the story আসলে, so তারপরে I decided যে আচ্ছা এখন মাল্টি প্ল্যাটফর্ম করা দরকার. So then I found out যে Kotlin মাল্টি প্ল্যাটফর্ম একটা জিনিস আছে, so you can have the same code base roughly for iOS and Android. ওটাতে নিয়ে গেলাম, যে কারণে আমাদের লোকবল কম, so যতটা ক্রস সস্তায় প্ল্যাটফর্ম we করা can যায়, make it. হুম? হ্যাঁ, ক্রস so প্ল্যাটফর্ম। একদম ক্রস প্ল্যাটফর্ম, সো নেটিভ ইমপ্লিমেন্টেশন করা যায় কিছু ইফ ইউ নিড সাম নেটিভ কোড, বাট মোটামুটি ইউআইটা ইউজার ল্যান্ড ক্রস প্ল্যাটফর্ম রাখা যায়, সো উইচ ওয়াজ a great start. So তখন থেকে উই স্টার্টেড সাপোর্টিং, যাচ্ছে আমরা iOS এবং অ্যান্ড্রয়েড দুইটা একসাথে সাপোর্ট দেওয়া শুরু করবো. ইয়া, সো প্রিটি মাচ এর পরে ওই দিকেই আসলে যাত্রা শুরু. ওকে। সো এখন কি চলতেছে? আমি মাঝখানে খুব সম্ভবত দেখছিলাম যে কেউ একজন এটার কোড বেস নিয়ে আরেকটা অ্যাপ ছাড়ছিল মার্কেটে, এবং ওটা নিয়ে একটা মিসকমিউনিকেশন হয়েছে। হ্যাঁ, দ্যাট ডিড হ্যাপেন, এবং জাস্ট একটা না আসলে, উই হ্যাভ আ ফিউ প্রজেক্টস লাইক দ্যাট. আচ্ছা। Um, so আসলে ইস্যুটা আমি এখানে I don't want to single out anyone on this. কারণ হচ্ছে কি, ইস্যুটা বেসিক্যালি আমি বলবো ইজ অ্যান অ্যাওয়ারনেস ইস্যু আসলে. কিরকম আমাদের, আমি বলবো স্কুল লাইফ বা কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ থেকে আসলে অ্যাট্রিবিউশন জিনিসটা এবং কিভাবে ক্রেডিট দেয়া ফর সামওয়ান এলসেস ওয়ার্ক, হাউ টু রেফারেন্স সামওয়ানস ওয়ার্ক, এটা আসলে কিন্তু ইউনিভার্সিটিতে গেলে বোঝা যায় যে আসলে ছেলেপেলে দে ডোন্ট নো দিস, রাইট? এবং যখন when it comes like open source code, আমাদের দেশের ধারণা কি, ও কোড কেউ দিয়ে রাখছে দ্যাট মিনস ইটস ফ্রি টু টেক, রাইট? আম সো অনেকেই লাইসেন্সের ব্যাপারটা জানেন না, যে আচ্ছা জিপিএল লাইসেন্সের মানে কি বা এমআইটি লাইসেন্সের মানে কি এবং এর শর্তটা কি ইফ আই ওয়ান্ট টু ইউজ দ্যাট কোড. যে কারণে আসলে যেটা হয়, মিসকম হয় এবং দে থিঙ্ক যে আই ক্যান জাস্ট ইউজ দিস. সো দ্যাট হ্যাপেন্ড, এবং আনফর্চুনেটলি it got way out of hand for one person. So ultimately যেটা ইস্যু আর কি, when you take open source code you should attribute যে আচ্ছা আমি এখান থেকে I took this, right? Even if you like say, oh আমি তো কোড সরাসরি নিয়ে নিয়েছি, আইডিয়াটা নিয়েছি, but even that you read the code, এবং by reading the code you accepted the license agreement যে আচ্ছা you're bound by this agreement, right? So please do attribute কোথ থেকে কোড নিয়েছেন. So that's, I guess that's what happened. And I don't think it's a bad thing, because open source culture টা হচ্ছে যে you should take someone else's work and make it better, right? কেউ কেউ যেটা করেন যে they contribute back, যেমন যে কয়েকজন ভদ্রলোকের নাম বললাম আমি মাত্র, তারা সবাই আসলে they এটাকে বলে contributing back to upstream. So মানে যেখান থেকে কোড নিয়েছি আমি contributing back there. সো এটা হচ্ছে এক ধরনের কন্ট্রিবিউশন. সেক্ষেত্রে মেইন অ্যাপটা বিকামস রিচার অ্যান্ড রিচার অ্যান্ড রিচার ফর এভরিওয়ান আসলে. হ্যাঁ, আরেক ধরনের কন্ট্রিবিউশন হচ্ছে ফর্কিং. অনেকে এটা কন্ট্রিবিউশন বলে না, বাট আই থিঙ্ক ইটস এ কন্ট্রিবিউশন টু দ্য নেট অফ সোসাইটি আসলে. সো আপনি যদি একটা কোড বেস নিয়ে ইউ অ্যাড সাম ফিচার্স অনটু ইট, ওকে, আই ডিডন্ট সে অ্যাডস, আই সেড ফিচার্স, রাইট? ইউ অ্যাড ফিচার্স এন্ড রিলিজ ইট ফর পাবলিক ইউজ, দ্যাটস অলসো কন্ট্রিবিউশন টু দ্য, মানে তখন যেটা হয় যে যারা ইউজার বেসে they get some new things too as features, right? So that's also, I think, net positive actually. Yeah, so I guess that's what I had to say on open sourcing actually. So I think forking is a core part of open source, and I think we should, it should be done the right way. Yeah. সো রাইট ওয়েটা কি হইতো আসলে? Right way to hoto, I suppose, is to firstly to give attribution. So you need to check the license. Your license actually কি চায়, what the license requires. যেমন এমআইটি লাইসেন্স, আমার প্রজেক্টটাকে এমআইটি তে ছিল, ওখানে ওটার ইয়ে ছিল যে you need to attribute the original code এবং keep a copy of this license in your program, right? So that means আপনার কোডের ভেতরে, আপনার অ্যাপের ভেতরে একটা জায়গা থাকতে হবে যেখানে ট্যাপ করলে মানুষজন দেখতে পারবে যে ও আচ্ছা অ্যাকচুয়ালি কোডটা অনি ভাইয়ের এই রেপো থেকে আসছে এবং এটা ওনার কপিরাইট নোটিস. আম, আবার যখন আমি এরপরে অবশ্য আমি সুইচ করলাম আমার লাইসেন্স, আই মুভ টু জিপিএল. আবার জিপিএল এর শর্ত হচ্ছে খালি অ্যাট্রিবিউশন দিলেই হবে না, ইউ নিড টু গিভ অ্যাট্রিবিউশন প্লাস if any code is written based on the GPL code,
আপনি যে অ্যাপটা লিখবেন ওটাকে ওপেন সোর্স করে দিতে হবে আন্ডার জিপিএল, সো ইটস লাইক ওয়ে মোর রেস্ট্রিকটিভ, রাইট? সো অ্যাগেন দোজ আর দ্য কাইন্ড অফ থিংস ইউ শুড ফলো, যে আচ্ছা লাইসেন্স স্টিপুলেশনটা কি, আমি যে নিচ্ছি, ইউর এগ্রিং টু দিস, সো স্টিপুলেশনটা কি। সো এক এক ধরনের লাইসেন্সের স্টিপুলেশন এক এক রকম, সো ইউ শুড ডেফিনেটলি গো অ্যান্ড রিড ইট। আর আমি দেখা যায় কি একটা প্র্যাকটিক্যাল কথা বলি এক্ষেত্রে, অনেক ক্ষেত্রে লাইসেন্সের যে লেখাটা থাকে টেক্সট, এটা কিন্তু আসলে লয়ার ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমাদের জন্য বোঝা একটু ডিফিকাল্ট। সো অনেক ওয়েবসাইট আছে, যেমন নাম হচ্ছে যেমন choose a license.com, এরকম। ওখানে গেলে ইউ ক্যান রিড, আচ্ছা একটা সামারি দেখায় তখন যে আচ্ছা এই লাইসেন্সের সামারিটা কি, যেমন 2 ক্লজ বিএসডি লাইসেন্স, এটা সামারি কি। নর্মাল পড়তে গেলে আপনার লয়ার লাগবে, কিন্তু ওখানে গেলে একটা সুন্দর সামারি দেওয়া থাকবে, কমার্শিয়াল ইউজ অ্যালাউড, অর এটা অ্যালাউড, এটা নট অ্যালাউড, রাইট? সো দ্যাট কুড বি a good option. অথবা এখন তো চ্যাট জিপিটি নাম, you can try it, not legal advice, but yeah, you can try it. Yeah. আই থিঙ্ক চ্যাট জিপিটি অর ক্লাউড মানে এখন আসলে চ্যাট জিপিটি আর নট দ্য অনলি ওয়ান। আমি ইমেজের জন্য মেটা এআই এর ফ্যান হয়ে গেছি আর কি, খুব নাইস। তো Wow. জেমিনাই খুব ভালো। সো আই থিঙ্ক যে কোনো মানে ল্যাঙ্গুয়েজ মডেল একটা হেল্প নিলেই আসলে এই জিনিসগুলো এত ইজি হয়ে গেছে এখন। স্টিল ইউ নো হোয়াট, আপনি হয়তো বা 2 একদিনের মধ্যে মেসেজ পাবেন যে আপনাকে কেউ একজন র্যান্ডম মেসেজ দিচ্ছে, ভাই লাইসেন্স কিভাবে পিক করবো, আমাকে একটু সাহায্য করেন। দে জাস্ট ডোন্ট ওয়ান্ট টু গুগল ইট। তো এনিওয়েজ। ওটা করলেও দ্যাটস গুড, তখন মানে আই উড ফিল যে না, ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাট্রিবিউশন, ইউ আন্ডারস্ট্যান্ড লাইসেন্সিং। আই থিঙ্ক দ্যাটস আ নেট পজিটিভ আসলে। I would ওকে, be happy to help, but I would probably link you to ChatGPT anyway. So like, এক্স্যাক্টলি। oh well. আচ্ছা, সো আমার একদিকে একটা কোশ্চেন, আমি ওপেন সোর্সের সাথে কিছুটা পরিচিত, খুব একটা বেশি পরিচিত না আর কি। সো ধরেন আপনার যে অ্যাপটা, ওইটার কোড ফ্রিতে দিয়ে দেওয়া, ওপেন সোর্স, এটার জন্য আপনি কোনো চার্জ করতেছেন না। আপনার অ্যাপ কি মনিটাইজ কর, আপনি কি অ্যাপ থেকে কোনো No, রেভিনিউ? তার মানে আপনার এটা পুরাই একটা বলা যায় ফিলান্থ্রপিক একটা কন্ট্রিবিউশন। আর সাপোজ কেউ it's a আপনার heavy word, but okay, হ্যাঁ, sure. সো যদি কেউ আপনার এই কোডটা নিয়ে জাস্ট একটা অ্যাড বসে আরেকটা অ্যাপ বানায় ফেলে, আপনাকে অ্যাট্রিবিউট করলো, কিন্তু সে একটা অ্যাডও বসাইলো আর 2 একটা ফিচার টিচার দিল যেটা থেকে সে মানি মেক করতে পারবে, তো এইখানে লাইসেন্সিং কি আপনার কাজ করবে? আপনি তো কিছু পাচ্ছেন না। এক্ষেত্রে it depends on the license again. যেমন আগে আমার কোর্টের লাইসেন্স ছিল এমআইটি, যদি আগের কথা চিন্তা করি, then if you did that, that's perfectly fine. মানে এখানে এথিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারে যে আচ্ছা, ইজ দিস রিয়েলি এথিক্যাল, যে তুমি কোনো তুমি একটা ফিচার করে করছো এন্ড স্টাফ। That could be a point, but legally this is completely fine when you're using MIT. But যদি GPL চলে আসে, it's not that you cannot implement ads, you can, দ্যাটস ফাইন। বাট সেটা যেটা করতে হবে আপনাকে, আপনার অ্যাপের পুরো সোর্স কোড কিন্তু আবার রিলিজ করে দিতে হবে, সেম ওয়ে আমি রিলিজ করে দিয়েছি। সো দ্যাটস ওয়ার ইট কামস ইন। আই ক্যান নট স্টপ ইউ ফ্রম পুটিং অ্যাডস অন দ্য কোড। আই ক্যান ডিমান্ড যে তুমি আমাকে রয়্যালটি শেয়ার দাও। হুম। দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ ওপেন সোর্স, যে ইট কামস উইথ নো লায়াবিলিটি, এবং আমি তোমাকে কোনো রয়্যালটি চার্জ করতে পারবো না। সো এইটা অ্যাসুরেন্সটা দিয়েই আই রিলিজ দ্য কোড, সো দ্যাটস হাউ ইট উড ওয়ার্ক আউট আসলে। ওকে। আর এখন তাহলে অ্যাপ নিয়ে মানে কারেন্ট স্টেট কি, বা ফিউচার প্ল্যান? একটা একটা করে আসি, কারেন্ট স্টেটের কথা বলি তাহলে। সো কারেন্ট স্টেট হচ্ছে আমাদের অ্যাপের আমরা কিছু ফিচার ডেভেলপমেন্ট করেছি, এবং আমি আমার কমিউনিটির মানুষজনদেরকে আই ওয়ান্ট টু রিয়েলি থ্যাংক ইউ অল, বিকজ এইসব ফিচারের আইডিয়া আপনাদের থেকে আসছে। সো ফর এক্সাম্পল, ওয়ান ফিচার উই ডিড রিসেন্টলি ইজ যে কার্ড সেভ করে রাখা। সো লাইক ইউ ক্যান নেম আ কার্ড, যেটা মার কার্ড, এটা বাবার কার্ড, এটা দাদার কার্ড, সো অল দ্যাট। সো ওয়ান্স ইউ ট্যাপ, এটা দেখায় যে ও মায়ের কার্ড এত টাকা আছে। সো দ্যাটস সামথিং। এবং আমাদের আরেকটা ফিচার আমরা ইন্সপায়ার্ড হয়েছি আমাদের কমিউনিটি থেকেই, যে আমাদের একটা রোলিং হিস্ট্রি ফিচার। সো কার্ডের ভেতরে কিন্তু নর্মাল 19টা ট্রানজাকশন থাকে, বাট হোয়াট ইফ ইউ ওয়ান্ট আ লঙ্গার ট্রানজাকশন হিস্ট্রি, রাইট? সো আপনি যদি রেগুলার আপনার কার্ড ট্যাপ করতে থাকেন, আপনার ফোনের ভেতরে একটা ডাটাবেস আছে, হ্যাঁ, ওই ডাটাবেসে ইট স্টার্টস টু অ্যাকিউমুলেট। আপাতত আমরা জাস্ট ট্রানজাকশনের লিস্ট দেখাচ্ছি, বাট আমাদের বর্তমানে যে ফিচারটা নিয়ে কাজ করছি আমরা, এটা হচ্ছে অ্যানালিটিক্স। সো বেসিক্যালি আপনি কোন রুটে কত টাকা খরচ করছেন, আপনার অ্যাভারেজ খরচ কত হচ্ছে এমআরটিতে। সো টুলস টু লাইক এক্সপেন্সেস এবং হ্যাভ অ্যান ইনসাইট যে আপনার ইউজেজ প্যাটার্ন কিরকম। সো ফর পিপল হু আর ডেটা ড্রিভেন আসলে, ফর দেম ইটস কামিং সুন। দেন আরেকটা ফিচার নিয়ে কাজ হচ্ছে অন দ্য সিমিলার সাইড, যে কি করে আপনার ডাটা এক্সপোর্ট করা যায়। সো আমি আগেই বলেছি যে আমাদের ডেটা সেভ হচ্ছে ফোনের ডেটাবেসে, সো দ্যাট মিনস এখানে কিন্তু কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নাই।
ইন্টেনশনাল ডিজাইন আমাদের এটা, যে আমরা চাই যে আমাদের অ্যাপটা ফুলি সিকিউর এন্ড প্রাইভেট থাকুক। সো আপনার ডেটা অলওয়েজ স্টেজ অন ইউর ফোন, তখন কি করবেন, অর লাইক অল দিস কেসেস। সো এই জন্য আমরা একটা ডেটা এক্সপোর্টের অপশন নিয়ে আসছি, সো ইউ ক্যান এক্সপোর্ট লাইক অল অফ ইউর ট্রানজাকশনস অ্যাজ লাইক এক্সেল ফাইল, অ্যান্ড দেন you can use that as well. So এই দুটো আপাতত আমাদের রোড ম্যাপে লাইক দ্য ক্লোজেস্ট থিংস দ্যাট উই আর ওয়ার্কিং অন। এছাড়া আসলে আমাদের উই হ্যাভ আ ফিউ ফিচার্স অন অন দ্য রেডার। আমরা এখনো আসলে হিসাব করছি যে এটাকে কি করে অ্যাজ প্রাইভেসি ফ্রেন্ডলি অ্যাজ পসিবল ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায়। সো ফর এক্সাম্পল ওয়ান অফ দেম হচ্ছে যে আমাদের মেট্রোর এক্সিট গুলো বা ন্যাভিগেশন, আসলে যে মেট্রো স্টেশন কোথায় কাছাকাছি অ্যান্ড মেট্রো স্টেশন যাবো কিভাবে, অর রুট। অধিকাংশ অ্যাপ যেটা করে দে জাস্ট ইউজ গুগল ম্যাপস এপিআই অর সামথিং, বাট উই ওয়ান্ট টু বি আ বিট কেয়ারফুল হিয়ার আসলে, যে প্রাইভেসি এনশিওর করার জন্য। সো ওইটার অ্যাকচুয়ালি কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, ওয়ের স্টিল ওয়ার্কিং থ্রু ইট, হোয়াট ক্যান বি দ্য মোস্ট প্রাইভেসি ফ্রেন্ডলি ইমপ্লিমেন্টেশন। সো ওইটা একটু আনইউজুয়াল। সো লাইক আই হোপ আমাদের ইউজার বেস দে উইল টেক ইট ওয়েল আর কি। ইয়া, সো এরকম আর কি, জাস্ট টু মেক এমআরটি লাইফ ইজিয়ার আর কি, যে আরো কিছু ন্যাভিগেশন ফিচার্স অ্যাড করা আর কি। সো দ্যাটস অলসো অন দ্য রোড ম্যাপ এট দ্য মোমেন্ট। আমি একটা মাথায় আইডিয়া আসছিল, আবার প্রাইভেসির ইয়েতে আইডিয়াটা ইনভ্যালিড হয়ে গেছে। আমি একটা অ্যাপ ইউজ করি, নাম মেনশন না করি, মার্কেট ফ্রি মার্কেটিং করা যাবে না। তো যেটা হোক, ওইটা ডেটা ওরাও ইন্টারনেট কানেক্টিভিটি ওদের ব্লক, বাট ওরা যেটা করে যে অনলি গুগল ড্রাইভে সাথে সিঙ্ক করা যায়। সো ফোনের গুগল ড্রাইভে সেভ হয়ে থাকে, সো আই ক্যান অ্যাক্সেস ইট ফ্রম মাই ল্যাপটপ অর আদার ফোনে যদি একই হুম। অ্যাকাউন্ট থাকে। বাট এটা তো অ্যাকচুয়ালি ডেটা আবার গুগলের কাছে চলে যাচ্ছে, সো আই ডোন্ট নো হাউ ইট উইল ওয়ার্ক আউট। সো এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস আ গুড গুড আইডিয়া। আমরা কিরকম চিন্তা করছি যে কি করে লাইক উইদাউট ট্রান্সমিটিং ইয়োর ডেটা, লাইক কি করে হাউ টু লাইক মাস্ক দিস ইন অ্যাপল লাইক ওয়ে, কারণ অ্যাপল ডাজ দিস রিয়েলি ওয়েল। লাইক ওরা প্রাইভেসি প্রোটেকশন প্লাস ফিচার একটা খুব সুন্দর করে প্যাকেজিং করে। সো ট্রাইং টু লাইক মেক আ ব্রেক থ্রু লাইক দ্যাম। সো ইয়া। ওকে, সো ভালোই ফিচার টিচার আসতেছে। আহ, আমি আর অন্যদিকে কথা না বাড়াই, আমি এখন হচ্ছে যে আমার টিপিক্যাল পডকাস্টের লাইনে আসি। তো এই যে আপনি একদিনে সকালবেলা মাথায় আইডিয়া আসছে, বিকালের মধ্যে অ্যাপ নামে ফেলছেন, দ্যাট রিকোয়ার্স এ লট অফ এক্সপিরিয়েন্স এন্ড স্কিল। আপনি যদি একটু, আমরা যদি একটা স্টেপ ব্যাক করি, যে আপনার পড়াশোনা প্লাস এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার টোটাল জার্নিটা কেমন ছিল? ও, টোটাল জার্নি, আচ্ছা। আম কোত্থেকে শুরু করি? স্কুল। আচ্ছা, শিওর, ওকে, দ্যাটস এ গুড আইডিয়া। সো স্কুল লাইফে আমি বলবো আই ওয়াজ কোয়াইট লাকি। আমি আসলে আই গট টু নো আ লট ফ্রম মাই স্কুল লাইফ। সো আমার স্কুল যেখানে আমি পড়তাম, ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল, ঢাকার ধানমন্ডি শঙ্কর, একটা ছোট্ট স্কুল। আমার বাবা ওখানে শিক্ষক ছিলেন। তো আমাদের স্কুলে আমরা ছোট কম্পিউটার, আসলে সো আমাদের একটা কম্পিউটার ল্যাব ছিল, ওখানে আমরা গিয়ে কাজ টাজ করতে পারতাম। এবং আমাদের যে পাঠ্যপুস্তক ছিল, আমার যতদূর মনে আছে, একটা মাহবুবুর রহমান সাহেবের লেখা বই, সিস্টেকের মাহবুবুর রহমান সাহেবের লেখা বই, কিউ বেসিকের বইটই ছিল। তো ওখান থেকে একটু করে উই পিকড আপ সাম কিউ বেসিক, ভিজুয়াল বেসিক এন্ড স্টাফ, ওইটুকুই। বাট পরে দেখা যায় আমি আই গট ইন্ট্রোডিউস টু দ্য ওয়ার্ল্ড অফ লিনাক্স। হ্যাঁ, সো ওই যে উবুন্টু লিনাক্স এন্ড স্টাফ, ওগুলোর সাথে গট ইন্ট্রোডিউসড। এবং তখন আমি একদিন, তখন ওই যে কম্পিউটার জগৎ ম্যাগাজিন ছিল না, পিসি ওয়ার্ল্ড, কম্পিউটার জগৎ, তারপরে ওফ, বিকামিং কম্পিউটার নস্টালজিক, বিচিত্রা। যাই হোক। হ্যাঁ, বিচিত্রা, ইয়েস ইয়েস ইয়েস। সো ওগুলোতে ওয়ান টাইম একটা রিভিউ দেখলাম যে ঢাকায় নাকি উবুন্টুর জন্মদিন হয়েছে অনুষ্ঠান। আমি লাইক, কিরে, ঢাকায় আরো পাবলিক আছে এরকম? দেন পরে ওদের খুঁজে বের করে লাইক লিনাক্স ফোরাম, দেন উবুন্টু যে বুলেটিন বোর্ড, মেইলিং লিস্ট, আই গট ইন্ট্রোডিউস টু দেম। তারপরে আইআরসি চ্যানেল ছিল। সো দ্যাট উবুন্টু ওয়াজ থেকে দ্যাট। পাঠানো সিডি। হ্যাঁ, হ্যাঁ, কতগুলো অ্যাবসলিউটলি। সিরিজ। সো আই গট রিয়েলি ইনটু দ্য হোল কালচার। এবং ওখান থেকে দেখা গেছে যে প্রজন্ম ফোরামে যাওয়া, প্রজন্ম ফোরাম, দেন ওখান থেকে একটা প্রজন্ম ফোরাম, যারা জানেন না, বাংলাদেশের একটা অনেক পুরনো বুলেটিন বোর্ড, অনেক বেশ পুরনো। সো ওখান থেকেই আসলে টেক কমিউনিটির অনেকের সঙ্গে পরিচয়, এবং আই রিয়েলি গট ইন্সপায়ার্ড যে আচ্ছা, আমাকে এই যে মেকিং স্টাফ, ইট রিয়েলি ইন্সপায়ার্ড মি আর কি। সো ওখান থেকে শুরু মোটামুটি। আস্তে আস্তে পাইথন শিখলাম একটু, দেন অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে গতি করলাম। সো তখনও যেহেতু স্কুলে আই ওয়াজন্ট রিয়েলি লাইক, ওই যে আই ওয়াজন্ট অ্যান এক্সপার্ট প্রোগ্রামার অফ কোর্স, লাইক জাস্ট
বুঝতাম যে ও আচ্ছা আচ্ছা, এক্সাম্পল কোড দেখে দেখে ট্রাই টু মেক সাম স্টাফ অফ মাই ওন। এরপরে আমি বলবো যে ওপেন সোর্সের সঙ্গে আমার পরিচয় মানে অ্যাজ এ কন্ট্রিবিউটর উবুন্টু থেকেই, কারণ তখন আমি আসলে ট্রান্সলেশনের মাধ্যমে শুরু করি, যে উবুন্টুর বাংলা ট্রান্সলেশন দিয়ে আই স্টার্টেড লাইক টু কন্ট্রিবিউট ব্যাক। এরপরে আমি মজিলার সঙ্গে বেশ কিছু কাজ করি। মজিলার একটা অপারেটিং সিস্টেম ছিল 14 সালের দিকে, নাম হচ্ছে ফায়ারফক্স ওএস। হ্যাঁ, তো ওটার প্ল্যান ছিল যে ওরা অ্যান্ড্রয়েড আর আইওএস এর পাশাপাশি দে ওয়ান্ট টু বি দ্য থার্ড প্লেয়ার আসলে। উইন্ডোজ ফোন ছিল তখন, উইন্ডোজ ফোন লাইক আনাদার লাইক ফ্রি এন্ড ওপেন সোর্স প্লেয়ার হবে। ইট ডিডন্ট সাকসিড বাট ওইখানে আমার কন্ট্রিবিউশন ছিল যে আমি তখন আহ, প্রভাত আর অভ্র কিবোর্ড এই দুটো ইনপুট মেথড অ্যাড করে দিই। আর বাংলা ল্যাঙ্গুয়েজ রেন্ডার করার জন্য যে সাপোর্ট লাগতো, ফন্ট তারপরে রেন্ডারিং লাইব্রেরি যেগুলো ওগুলো মানে ইনক্লুড করি। সো ওইখানে আমি বলবো যে আমার জীবনের একটা খুবই বড় লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, বিকজ আমি পিচ্চি পোলা পাইন, ঠিক আছে, আমি কমন লেটস পুট ইট ব্লান্টলি, হ্যাঁ, এবং আমি কোডিং স্ট্যান্ডার্ড দেন হাউ টু মেক থিংস ইউজেবল, রিউজেবল কোড লেখা আই ওয়াজন্ট রিয়েলি ফ্যামিলিয়ার। ইনফ্যাক্ট আমি গিটে কিভাবে রিবেস করতে হয় আর মার্জ করতে হয় আই ডিডন্ট ইভেন নো দ্যাট। সো যখন আপস্ট্রিমে চেঞ্জ আসতো আমি পুরো কনফিউজ হয়ে থাকতাম, কিভাবে আমি এটা রিবেস করবো কিভাবে। হ্যাঁ, সো মেইনটেইনাররা এতটা ধৈর্যশীল ছিলেন ওনারা, মানে ওনারা আমার সঙ্গে বসে প্রায় দিনের পর দিন বসে বসে লাইক আচ্ছা তুমি এটা এভাবে করো। দে ওয়ার সো সো নাইস এন্ড তাদের থেকে এত কিছু শিখেছি। সো আই সাপোজ লাইক ওইটা একটা আমি বলবো একটা বড় স্টেপ ছিল আসলে। আহ তারপরে একটু ফাস্ট ফরওয়ার্ড করি, আমি বলবো কলেজ লাইফে, স্কুল কলেজ লাইফের দিকে। কলেজ লাইফের দিকে আই স্টার্টেড ওয়ার্কিং। আমার প্রথম স্কুল লাইফে, সরি, আই স্টার্টেড ওয়ার্কিং। আমার অ্যাপ্রেন্টিসশিপ ছিল হচ্ছে জাকারিয়া স্বপন ভাইয়ের সাথে অ্যাপ্রেন্টিসশিপ ছিল। সো আমি প্রিয় ডট কম এর মেনটেনেন্স করতাম তখন, লিনাক্স সার্ভার অ্যাডমিন ছিলাম। সো স্বপন ভাই আমাকে আসলে অটোনমি দিয়েছিলেন ওখানে। আই ইউজ টু like run the whole like আমাদের ভিপিএস টিপিএস যা ছিল, আই ইউজ টু রান অল অফ দেম। মাঝে মধ্যে কিছু উপসি টুপসি হয়েছে এদিকে সেদিকে, হি ওয়াজ ভেরি ফরগিভিং এন্ড আই লার্নড আ লট আসলে স্বপন ভাইয়ের সাথে ওখানে কাজ করে, যে একটা সেলফ এম্পাওয়ারমেন্ট যেটা ছিল ইট ওয়াজ ভেরি নাইস। দেন আই ওয়ার্ক হিয়ার এন্ড দেয়ার, কয়েক সেলফোন ম্যানুফ্যাকচারে কাজ করেছিলাম। আম, আমি বলবো আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে আমার ভার্সিটি অ্যাডমিশনের ঠিক আগে। হ্যাঁ, সো আমি এইচএসসি তে খুব একটা সুবিধাজনক রেজাল্ট করি না আর কি। আমার বাংলায় এ মাইনাস ছিল, আর হচ্ছে বাংলা আর কিছু এ মাইনাস, আর একটা এ পেয়েছিলাম। সো যে কারণে বুয়েট ট্রুয়েট কোথাও আমি অ্যাপ্লাই করতে পারি নাই। সো আই কুডন্ট অ্যাপ্লাই এনিওয়ার, বাট আমার ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার সায়েন্স পড়বো। সো মানে ওয়েন্ট অ্যান্ড অ্যাপ্লাই টু এনএসইউ তে অ্যাপ্লাই করি, দেন আইবিএ তে অ্যাপ্লাই করি, অল দ্যাট। যাই হোক, ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমি যখন এনএসইউ তে যাব অ্যাডমিশন নিব, ওই সময় বাসায় কথা হচ্ছিল আচ্ছা হাউ ক্যান উই অ্যাফোর্ড এনএসইউ, কারণ আমি ভাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। হ্যাঁ, ওই সময় আমার বাবা রিটায়ারমেন্টে গেছে, জাস্ট মা আর্নিং। আসলে এনএসইউ আসলে খুব would be a very difficult place for me যদি আসলে লাইক to pay the tuition and all that। তখন হাসিন হায়দার ভাই আমাকে একদিন করলেন, নক দিলেন যে আচ্ছা আমাদের একটা পাইথন ডেভেলপার লাগবে, তুমি কি ইন্টারেস্টেড নাকি? সো উইচ লাইক I was like, wow, of course, like I'm interested, right? So আমি হাসিন ভাইয়ের সাথে জয়েন করি ওনার একটা প্রজেক্টে, এন্ড ওখানে পাইথন প্রোগ্রামার হিসেবে 6 মাস কাজ করি। আম, অনেক কিছু শিখেছি, লাইক হাউ টু রাইট কোড ইন প্রোডাকশন এন্ড স্টাফ, কারণ এতদিন দেখা গেছে তো হবি প্রোগ্রামার ছিলাম, রাইট? সো তারপরে ফার্স্ট ইয়ার যখন শেষ করবো নর্থ সাউথে, তখন আমার অফার পাই একটা থেকে, টেলিনর হেলথ থেকে, যেটা আসলে টেলিনর। তো টেলিনর হচ্ছে গ্রামীণ ফোনের প্যারেন্ট কোম্পানি। তো টেলিনরের আরেকটা ভেঞ্চার ছিল বাংলাদেশে, সেটা হচ্ছে টেলিনর হেলথ। সেখান থেকে আমি বলবো টেলিনর হেলথে, আমি ব্র্যাক করার জন্য বলতেছি না, লাইক অনেস্টলি আই থিঙ্ক দে হ্যাড দ্য বেস্ট প্রোগ্রামার্স, ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামার্স ইন দ্য কান্ট্রি। দে হায়ার্ড অল অফ দেম। এবং ওখানে গিয়ে আমার লার্নিং জার্নি 3 বছর ছিলাম ওখানে। আই উড সে আমি নাদান শিশু থেকে শুরু করে আই নিউ, আই থিঙ্ক কোয়াইট ওয়েল, যে হাউ টু গেট আ প্রজেক্ট আপ এন্ড রানিং। সো ইট গেভ মি আ লট অফ এক্সপোজার, স্পেশালি ডিস্ট্রিবিউটেড সিস্টেম বিল্ড করা। আমার একটা ইয়ে ছিল যে আমাদের একটা সিস্টেম ছিল যেটাতে লাইক মিলি সেকেন্ডের মধ্যে রেসপন্ড করা লাগবে। মিলি সেকেন্ড, লাইক ইউ কান্ট রিলি কিপ ইট উইদিন 1 সেকেন্ড, দেরি করলে ইট উইল বি টাইম আউট, রাইট?
So কিভাবে how to build distributed systems that can like be resilient and doesn't crash, এই টাইপের কাজগুলো করছি ওখানে, and that was a yeah huge thing for me. So টেকনিক্যালি যেটা বলবো, আসলে আমার প্রোগ্রামিং ক্যারিয়ার আর আমার ইউনিভার্সিটি লাইফ, দে ওয়ার ভেরি লাইক দে ওয়ার নট রিলেটেড। ইউনিভার্সিটিতে ছিলাম বিকজ নাহলে মা আমাকে বাসা থেকে বের করে দিবে, রাইট? সো আই মিন দ্যাট ওয়াজ দ্য অনলি রিজন। তো তারপরে আমি টেলিনর হেলথে থাকার সময়, যখন থার্ড ইয়ারে চলে আসি টেলিনর হেলথে, তখন আমি নর্থ সাউথে থার্ড ইয়ারে আছি। তো তখন আমি ডিসিশন নিলাম যে আমাকে দেশ থেকে মুভ করতে হবে। কেন ডিসিশনটা নিলাম? বিকজ আই ফেল যে আসলে দেশের ভেতরে আমার ক্যারিয়ার গ্রোথের সুযোগটা একটু কমে গেছে তখন। অ্যান্ড অল অফ মাই পিয়ার্স যারা ছিলেন, যাদের থেকে রেগুলারলি শিখতাম, দে মুভড অ্যাব্রড। সো কি করা যায়? সো আই অ্যাপ্লাইড ইন সিঙ্গাপুর। লং স্টোরি শর্ট, সিঙ্গাপুরে গট আ জব। দেন আই এনরোলড ইন আ ডিস্টেন্স লার্নিং কম্পিউটার সায়েন্স ডিগ্রি প্রোগ্রাম। সো আমার ক্রেডিট ট্রান্সফার করে নিয়ে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের একটা প্রোগ্রাম ছিল কম্পিউটার সায়েন্সের, ওখানে জয়েন করি অ্যান্ড সিঙ্গাপুরে মুভ করি। সো দেন আই স্টার্টেড লাইক রাত্রেবেলা অফিস করে বাসায় এসে পড়াশোনা করতাম অ্যান্ড চাকরি করতাম ওখানে। সো এইভাবে লাইক ইট ওয়েন্ট অন ফর আ ওয়াইল। সো ওয়ার্ক স্টাডির মধ্যে দিয়েছিলাম আমি। তারপরে অবশেষে গ্রাজুয়েট করলাম। এই সো মাই ওয়ার্ক লাইফ অ্যান্ড মাই এডুকেশন লাইফ অ্যাগেন ফুলি সেপারেট আসলে। সো এই আর কি। থ্যাংক ইউ। সো এখন আপনি কি করতেছেন এমনিতে প্রফেশনালি? প্রফেশনালি এখন আমি সিঙ্গাপুরের গভর্নমেন্ট টেকনোলজি এজেন্সিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো এখানে বর্তমানে আমার কাজ হচ্ছে সেন্স নামে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি। সো এটা যেটা করে, পাবলিক অফিসার যারা আছেন, যারা পলিসি নিয়ে কাজ করেন, তাদের কিন্তু অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়। যে আচ্ছা, আমার গত বছরে হেলথ কেয়ার বাজেটে এতটুকু ডেফিসিট ছিল, এই বছর কি হবে? সো এরকম তাদের ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে হয়। সো তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, যেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে তাদের কোয়েশ্চেন গুলোকে সিকুয়েল কোয়েরিতে কনভার্ট করে, এবং ওগুলোকে বেসিক্যালি দে প্রেজেন্ট অ্যাজ লাইক as tables and all that. So they can do queries on databases to get the answers. But this was quite different than apna run-of-the-mill text-to-SQL solutions, because আমাদের data অনেক sensitive, right? Citizen facing data, citizen data. So we needed the power of OpenAI, but we couldn't show our data to OpenAI, right? So we came up with a way যেখানে our data would be masked from OpenAI, but we would be able to still use the capabilities, right? So data would never get uploaded, it would be secure. So এটা হচ্ছে আমার কারেন্ট প্রজেক্ট এখন গাভটেকে। বাট আপনাদের মানে ওপেন এআই ছাড়া অন্য ওপেন সোর্স মডেল লাইক লামা বা মিস্ট্রাল ইউজ করার কোনো ওয়ে নেই? আহ আছে আছে there are ways, but আমাদের কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন এখানে কিছু আছে। So that's why we আচ্ছা went with আচ্ছা। that option. Yeah. ওকে। So there is an option. I mean, we এখন তো আজকালকার যুগে তো ওই যে কত আপনার রাউটার বের হয়েছে না, ওপেন ওয়েআই রাউটার ইত্যাদি ইত্যাদি, লাইক এপিআই কলগুলো ট্রান্সলেট করে দেয় and stuff. So I mean, you definitely could, but yeah. ওকে ওকে, ইন্টারেস্টিং। হ্যাঁ রাইট, আপনার সাথে আমার গত বছরই তো ডিসেম্বরে ও নভেম্বরে সিঙ্গাপুরে দেখা হয়েছিল। হ্যাঁ, আপনি একটা কনফারেন্সে আসছিলেন ইয়েতে, সেন্টোসাতে বিএমএনসিতে। বোধহয়। হুম 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 হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ। রাইট 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 রাইট। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা, আমি এখন আবার পিছনে ফেরত যাই। এই যে আপনি সকালবেলা আইডিয়া বের করে বিকালের মধ্যে ডেভেলপ করে ফেলছেন, এখন আপনার কি মনে হয় যে, কারণ এটা বার্নিং কোশ্চেন, এখন আপনি আপনার যেহেতু এআই নিয়ে কাজ করতেছেন, যে এআই আপনাকে রিপ্লেস করতে কয়দিন লাগবে? আমি জানি না। আমি বলবো যে এআই আমাকে রিপ্লেস করতে পারবে কিনা, আই ডোন্ট থিঙ্ক সো। দ্য রিজন আই সে দ্যাট ইজ এআই কমপ্লিমেন্টস মি আ লট। এআই যেটা করে, সে ফর এক্সাম্পল, আমি যে রিসার্চ করা শুরু করলাম যে অ্যান্ড্রয়েড অ্যাপটা কিভাবে বানাবো, তো আমি কিন্তু ঘন্টা পর ঘন্টা বসে ম্যানুয়াল পড়া লাগতো। আমি এটা করি না। আমি বলছি ক্লডে গেছি, ক্লডে গিয়ে বলছি এই দেখো আমার একটা ইউআই লাগবে এরকম, যে উপরে একটা বক্স থাকবে আর নিচে হচ্ছে একটা টেবিল, ওটা ফ্রিলি স্ক্রল করা যাবে, একটা ইউআই তাড়াতাড়ি বানায় দাও। ও ইউআই বানাই দিল। দেন আমি তাকে তারপর বললাম যে এই দেখো আমার একটা ক্লাস আছে, এই যে এরকম একটা সিগনেচারের ক্লাস আছে, তুমি একটা কাজ করো, এটাকে ইনভোক করবা। করলো। দেন তুমি আমাকে ইয়া করো, এই যে একটা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল আর এই আমার অ্যাক্টিভিটি, তুমি একটু কাইন্ডলি ওই যে এনএফসি রিড করার ইয়া করে দাও, যাতে আমি ফিলিকা কার্ড রিড করতে পারি। সো দ্য থিং ইজ, কিন্তু আমি যে ওটাকে যে ইয়াতে লিখবো, কটলিনে লিখবো, ওর জন্য তোমার রেফারেন্স জানতে হবে। ওটা তো দরকার নেই। আমি জাস্ট আমার ল্যাঙ্গুয়েজ
মডেল তো জানি যে আমার রেফারেন্সটা কি, রাইট, কি লাগবে। সো আমার এখন যেটা ফ্রেম অফ মাইন্ড আসলে, আমি এখন একটা প্রোডাক্ট ইঞ্জিনিয়ার, আই কল মাইসেলফ প্রোডাক্ট ইঞ্জিনিয়ার। আমি এখন চিন্তা করি আমার প্রোডাক্টে কি লাগবে, আমার প্রোডাক্টের ডিজাইন কি হবে, ওভারঅল হাই লেভেল ডিজাইন কি হবে। এন্ড আই দেন আই এনগেজ আ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যাজ মাই জুনিয়র ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সো এই তোমার এটা তাড়াতাড়ি করে ফেলো, রাইট। সো এখন দেখা গেছে যে আমি অনেক ফাস্ট বিল্ড করতে পারতেছি, বিকজ আমি তখন ওই যে হাই লেভেল ডিসিশন নিয়ে চিন্তা করতেছি। আমার তখন ওই যে নিচে লো লেভেলে এসে, ও এখানকার লাইব্রেরিটা মিসিং, ও ওইটার ভার্সন ডিপেন্ডেন্সি এই, মানে যেটা আমি বলবো আননেসেসারি ডিটেল, হ্যাঁ, ওখানে আমার মনোযোগ দেওয়া লাগতেছে না। সো আই ক্যান রিলি ফোকাস অন দ্য হাই লেভেল স্টাফ। সো আমি বলবো ইয়ো আসলে আমি এটা একটা এই কোশ্চেন পাশের অ্যান্সার দিচ্ছি জিনিসটা না। 2 পিক্সেল বামে সরাও, এই এক্স্যাক্টলি, জিনিসটা সো আই লেফট। ক্যান জাস্ট সে দ্যাট, তাই না? আমার তো আসলে আমার চ্যাটলগ যদি আপনাকে দেখাতে পারতাম। তো আমার এর সঙ্গে চ্যাটলগ হচ্ছে, এই এটা মাঝখানে আসেনি। আমি বল, ও ওকে, লেট মি ট্রাই টু ফিক্স দ্যাট। বলে এই না, একটু বামে সরে গেছে, একটু 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 ডানে না, একটু ডানে না। ইটস রিয়েলি ফানি যে আসলে কিরকম। সো বাট yeah, মানে it's really helpful as to build a product. So আমি বলবো যে um আমাকে রিপ্লেস করতে কতদিন লাগবে, I don't think it's gonna happen very soon, because you still need that element of high level understanding of your users, high level understanding of the problem, right? And AI কাদেরকে রিপ্লেস করবে, I feel like those who ট্রান্সলেটর হিসেবে কাজ করে, যারা অনুবাদক, যে তারা ইংলিশ থেকে তাদের একটা রিকোয়ারমেন্ট আসলো, একটা টিকেট, ওটাকে ধরে ধরে আমি ওটা জাস্ট দেখে দেখে আমি ইয়ে করতেছি, লাইক কোড করতেছি। আই থিঙ্ক এআই উইল বি কোয়াইট ডিসরাপটিভ টু দ্যাম ইফ ইউ ডোন্ট লাইক চেঞ্জ নাও আসলে। এখন এআই অ্যাডপশনটা কি, ইফ ইউ ইউজ ইট নাও দেন ইউল বি হেড অফ দ্য কার্ভ আসলে, কারণ থিংস আর মুভিং ফাস্ট। ইভেন মানে ম্যাক্সিমাম কোম্পানিতে দে আর রিয়েলি লুকিং এট লাইক, হাউ ডু আই গেট এআই টুলস ইন, হাউ ডু আই গেট like AI assistants in. Yes, a part of it is hype, but also এটাতে ব্লাইন্ড সাইডেড হয়ে গেলে হবে না যে এটা আসলে হাইপ বলে there's nothing to it. I think if you ignore it, you might be making a mistake, so probably just take a look at it, এই আর কি। আমি ছোট একটা অ্যানেকডোট দেই। তো আমি তো এগুলো নিয়ে কাজ করি, কিন্তু আমার চাকরির কারণে আমি হচ্ছে এগুলো নিয়ে কথাবার্তা এগুলো একটা বলতে পারি না, লিগালি বাউন্ডেড। হ্যাঁ। তো আমি মনে হয় 1 সপ্তাহ আগে আমি সকালে ঘুম থেকে উঠছি, তো ক্যাজুয়ালি জাস্ট ইনবক্স চেক করছি, আমি দেখলাম যে আমাকে কয়েকজন মেসেজ পাঠাইছে একটা স্ট্যাটাসের লিংক দিয়ে। দেন আবার ইমেলও পাঠাইছে 2 জন, যে ভাই এরকম একটা স্ট্যাটাস, যে স্ট্যাটাসের মেন সামারি যে এখন কম্পিউটার সায়েন্সের চাকরি বাকরি নাই, অলরেডি এআই খেয়ে ফেলছে। এখন আমরা তো আমি মাত্র পড়েছিলাম। মাত্র আমরা ভর্তি হয়েছি, তো আমি আমরা এখন কি করবো, আমি কি কম্পিউটার সায়েন্স ছেড়ে দেবো কিনা। তো হুম সকালে এমনিতেই হচ্ছে যেমন পিচ্ছি হতে আমি ঘুমাইতে পারি 2 ঘন্টা 3 ঘন্টা, অলওয়েজ অন রান স্ট্রেস, আবার অফিস করতে বসবো আর কি, মানে পিচ্ছিকে কোনো হুম রকমে হুম আমি হচ্ছে সকালে ঘুম পাড়ায় দিয়ে আমি আমার অফিসের ল্যাপটপে গিয়ে বসতে বসতে জাস্ট একটু দেখছি মেসেজ কি আসছে। তো দেখে এখন সকাল শুরু হয়েছে এরকম ভাবে। তো এখন পার্সোনাল অ্যাটাক আমার খুব একটা পছন্দ না, তো এই কারণে আমি আর ইয়ে করি। বাট আমি এরপরে যে পোলাপান মানে দে আর ভেরি স্ট্রেস, যে সেকেন্ড থার্ড ইয়ারে পড়া হয়তো ইউনিভার্সিটিতে, এখন তাদের সামনে হুম। এরকম একটা বয়স আছে যে তাদের কোনো ফিউচার নেই। তো আমি হচ্ছে যে এত ইয়ার মাঝখানে একটু বাধ্য হয়ে একটা কাইন্ড স্ট্যাটাস দিয়েছি। এখন আমি সমসাময়িক জিনিসপত্রে আই জাস্ট ডোন্ট বদার এট অল, আমি মাথা কামাই না। আচ্ছা। তো এটা নিয়ে আমি স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছি যে না, ইটস ইটস নট দ্যাট সিম্পল। কারণ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, কিন্তু আমি ডিরেক্ট প্রত্যেকদিন কাজ করতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে, এন্ড আই নো লাইক হাউ অ্যামেজিং দে আর, হাউ স্কিলড দে আর। এবং তাদেরকে একটা মডেল দিয়ে রিপ্লেস করা, যে ওই মডেলগুলো আমি বানাই, তো ইজ নট পসিবল। এবং মানে এখন ইয়ে আছে ওই যে ওপেন হ্যান্ডস একটা প্রজেক্ট আছে, যে এন্ড টু এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেটা বলে আর কি। So, দিন শেষে এটা একটা টুল, কমপ্লিমেন্টারি টুল। তো আমি জানি না আমি স্ট্যাটাসে কতটুকু লিখতে পারছি, but মানে মেইন পয়েন্ট আমার যেটা ছিল যে ওভারঅল গ্লোবাল ইকোনমির অবস্থা খারাপ, হায়ারিং এমনিতেই বন্ধ ছিল, সো দ্যাটস ওয়ান রিজন। আর এটা ট্রু যে এখন জুনিয়র হায়ারিং একটু অফ। তার মানে এই না যে ঠাস করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইল বি অল রিপ্লেসড বাই এআই। আমি আমার কাজে এখন মানে রেগুলার প্রচুর মডেল ইউজ করি, যে যেমন আমার হচ্ছে কিছু খুঁতখুঁতানি আছে, যেমন আমার কোনো একটা রিপোর্টে আমি একটা চার্ট বানাবো, একটা প্লট নাম্বারের বদলে একটা প্লট প্লট আমি প্লটের ফ্যান। তো আগে প্লট নিয়ে যে ম্যাট প্লট নিয়ে গুতাগুতি করতে আমার খুব মজা লাগে, এই কালারটা চেঞ্জ করি, এখন ওইটা চেঞ্জ করি। এখন এগুলো সব আমি মডেল দিয়ে করি, 1 মিনিট লাগে। অ্যাবসলিউটলি ভাই, দ্যাটস আ গুড ইউজ অফ ইওর টাইম। এক্স্যাক্টলি, কারণ আমি প্লটের পিছনে বসলাম 3-4 ঘন্টা আগে সময় নষ্ট করে ফেলতাম। তো এখন মডেল দিয়ে ইজিলি করে ফেলা যায়। তো আমার মনে হয় যে যে এখন আমার টুল গুলাকে ইউজ করতে হবে টু রাইজ অ্যাবভ দেম।
টুল এখন আমার নিচে থাকবে, আমি অনেকগুলো টুল ইউজ করে আমি কুইকলি কাজ করে ফেলবো আর কি। তো এবং ইনফ্যাক্ট আমি বলবো কি ভাই, মানে ইফ আই কুড ইন্টারজেক্ট আসলে এখন, হুম, হুম, যে এখন যে সময়টা আছে, আই থিঙ্ক এটা ইটস অ্যান আনপ্রেসিডেন্টেড টাইম। বিকজ আগে দেখা যায় তো একটা প্রোডাক্ট দাঁড় করাইতে গেলে পোলাপানের, ও আমার একটা কোম্পানিতে যাওয়া লাগবে, আই নিড অ্যাক্সেস টু রিসোর্সেস, আমার সিনিয়র ইঞ্জিনিয়ার লাগবে কারণ আমি তো ভাই নতুন। বাট এখন আসলে থিংস হ্যাভ চেঞ্জড সে, মানে ইউ হ্যাভ অ্যান আইডিয়া, আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবো, ইউ ক্যান ডু ইট লাইক উইথ দ্য হেল্প অফ অ্যান এলএলএম, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ট্রাই দ্য মার্কেট, সি যে আসলে কি হইতে পারে। প্রিভিয়াসলি যেখানে একটা কোয়েশ্চেনের জন্য সিনিয়র ভাই লাগতো, এখনো জি, লাগবে, লাগবে, আই মিন আই এম নট সেইং যে এলএলএম সব জানে, বাট আমি বলবো 80% অফ দ্য যে ছোট কোয়েশ্চেন গুলা ইউ ক্যান গেট ইট আনসার্ড এবং ইউ ক্যান গেট থিংস ডান মুভিং। আমি দেখতেছি ইটস এ হিউজ অপরচুনিটি যে যেসব প্রবলেম গুলো আমরা এতদিন ঠিক মতো ধরতে পারি নাই, লাইক বিকজ আমাদের যে টেকনিক্যাল কনস্ট্রেইন্ট, হিউম্যান কনস্ট্রেইন্ট, এই সেই, এই কনস্ট্রেন্ট গুলো কিন্তু এখন এইটার জন্য চলে যাচ্ছে। সো আই সি লাইক মোর অফ পজিটিভ আসলে, যে না এখন, আগে আমাদের ইঞ্জিনিয়ারদের বসে বসে ট্রান্সলেশন ওয়ার্ক করা লাগতো, এখন ট্রান্সলেশন ওয়ার্ক না, এখন রিয়েলি থিঙ্ক যে আমার কাস্টমারে কি লাগবে। আই থিঙ্ক আমার জন্য অ্যাটলিস্ট ওটা ওয়ে মোর রিওয়ার্ডিং আসলে। রাইট, রাইট। সো ইয়েতে মানে আমরা আমাদের ব্রেন যেভাবে কাজ করে, প্রোডাক্টিভ কাজ করে, বেসিক্যালি হাই লেভেলের দুইটা বাকেট, একটা হচ্ছে নলেজ স্টোর করা, নলেজ রাইট টাইম ইউজ করা, একটা হচ্ছে রিজনিং করতে পারা, লজিক। হুম। সো নলেজের জায়গায় এলএলএম ফাটাফাটি, কারণ আমি 10টা গুগলের লিঙ্ক পড়া পড়া বের করার চাইতে ও সামারি করে দিয়ে দিচ্ছে, একটা বই আপলোড করে দিয়ে দিলে ও বই থেকে আমি কি কি লাগবে আমি কুয়েরি করে, যেমন গুগলের নোটবুক এলএলএম, ওর এখন বের হইছে হুম। এবার ইয়ে এআই স্টুডিও, ফাটাফাটি জিনিস, আমি পিডিএফ আপলোড করে দিচ্ছি, এবার আমি জিজ্ঞেস করছি। ইনফ্যাক্ট লোকজন হচ্ছে যে ইদানিং এখনো কোশ্চেন গুলো আমার দেখলে আমি টু বি অনেস্ট একটু বিরক্ত হই মাঝে মাঝে, বাট স্টিল বাচ্চা বলা পারেন যে ভাই প্রোগ্রামিং শিখবো কিভাবে, মানে 2024 সালে এই কোশ্চেন জিজ্ঞেস করার একটা পাপের কথা মনে হয় আর কি। গো টু চ্যাট জিপিটি, ফর লুপ বুঝতেছো না, জাস্ট রাইট যে আমার হুম। ক্লাস 3-তে পড়ে এমন কাউকে ফর লুপ বুঝাই দাও, ফর লুপের 5-6টা এক্সারসাইজ আমাকে ক্রিয়েট করে দাও, স্টাডি দ্যাট। তো আই থিঙ্ক এটা একটা নাইস টাইম যে টুলগুলা, যেমন 3-4 বছর আগে চ্যাট জিপিটি তো আসলো 22শে নভেম্বরে, এর আগে এলএলএম যেগুলো ছিল এন্ড টু এন্ড প্রোডাক্ট টাইপের কিছু ছিল না। সো আমরা যারা হ্যাঁ, ফিল্ডে হ্যাঁ। অনেক দিন ধরে কাজ করি, আমি পার্সোনালি খুব হতাশাগ্রস্ত পাবলিক এসব ইয়ের ব্যাপারে। সো তাও মানে এখন আমি অনেক ইউজ করি, কিন্তু আগে কিন্তু এরকম এন্ড টু এন্ড ইউজ করার মতো জিনিসপত্র ছিল না। আবার এখন এমন একটা সময় যে এগুলো খুব অ্যাডভান্সড না। সো ইটস দ্য হুম। রাইট টাইম যে কারো ক্যারিয়ার ঠাস করে মানে ট্রান্সফর্ম করার জন্য আর কি। এসইওর কাজ করতেছে, ব্লগ, কন্টেন্ট মার্কেটিং, যেটাই করে না কেন, এই টুলগুলা আজকে না শিখলে আই থিঙ্ক 2 বছর পরে এত আগে যাবে, ক্যাচ আপ করা আই থিঙ্ক একটু ডিফিকাল্টি হবে আর কি। ইটস এ ভেরি বিউটিফুল টাইম আই উড সে আর কি। অ্যাবসলিউটলি ভাই, অ্যাবসলিউটলি এগ্রি। আচ্ছা, আমি এখন একটা সাজেশন চাইবো যে আপামর আন্ডার দের পক্ষ থেকে আর কি। সো এখন দুই হাজার আচ্ছা, চব্বিশে যদি কেউ কম্পিউটার সায়েন্স আন্ডার করে আর প্রোগ্রামিং শিখতে চায়, তার আসলে কিভাবে আগানো উচিত? দুইটা ডিফারেন্ট কোয়েশ্চেন। হুম, প্রথমে আমি বলবো যে আমি যেহেতু ওই ক্যাম্পের পাবলিক, আমার ডিগ্রির সাথে কিন্তু আসলে আমার প্রোগ্রামার হওয়ার কোনো সম্পর্কই ছিল না। রাইট, বেসিক্যালি আমাকে ত্যায্যপুত্র করবে এই ভয় আমার ডিগ্রি নেওয়া লাগছে, সো দ্যাটস দ্য অনলি থিং, ঠিক আছে? আপনার যদি এরকম ত্যায্যপুত্র হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, যে আমাদের দুইজনারই মাস্টার্স ডিগ্রি আছে, তুই তুই যদি মানে ব্যাচেলার্স না থাকে, তোর আমি সমাজে মুক্ত হবো কি করে, দ্যাট স্টাফ যদি ইউনো আমার আমার মোটিভেশন ভিন্ন ছিল। সরি, হুম, ওকে। প্রোগ্রামার হিসেবে যদি এখন আগাতে চাই, ইটস ডিফিকাল্ট কোশ্চেন আমার জন্য, কারণ আমার জন্য ডিফিকাল্ট কেন, আমি আসলে মানে এত কিছু আছে এখন, মানে আমি ইট গেটস মি এক্সাইটেড আসলে, যে আমার সময় যদি এগুলো থাকতো, ম্যান আই ডোন্ট নো হোয়াট আই হ্যাভ ডান, লাইক ওই যে ওই আমলে। আই থিঙ্ক ইটস গ্রেট। সো আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি যে কিভাবে আগানো যেতে পারে, যে আমি কয়েকটা অ্যানেকডোট দিই আমার লাইফ থেকে। কয়েকদিন আগে, মানে সবাই কিন্তু সব ল্যাঙ্গুয়েজে ভালো না, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই আমি, যেমন আমি পাইথনে আমি বলবো মোটামুটি আই ক্যান ডু স্টাফ, কিন্তু কয়েকদিন আগে হ্যাভ টু ডু এলিক্সার। হ্যাঁ, এখন এটা তো পুরা মানে অন্য প্যারাডাইমের ল্যাঙ্গুয়েজ, এখন এটা শিখবো কিভাবে, লাইক হাউ টু অ্যাপ্রোচ দিস। তো অনেক কন্টেন্ট টন্টেন্ট দেখা হলো, না চ্যাট জিপিটি তে যাই, গিয়ে ওরা বললাম যে দেখো আমি একটা পাইথন প্রোগ্রামার, ওকে। সো এই কনসেপ্টটাকে, তুমি যে এই অ্যাটমের কনসেপ্টটাকে তুমি একটু আমাকে এক্সপ্লেন করো, পাইথনের কনটেক্সটে জিনিসটা কি, অর তুমি যে অ্যামনেসিয়া ডেটাবেজের বিষয়টাকে আমাকে একটু এই কনটেক্সটে এক্সপ্লেন করো, আমি যেহেতু পোস্টগ্রেস বুঝি, কি ভ্যালু স্টোরও বুঝি, এটা বুঝি, এইগুলো মিলে আমাকে একটু বুঝাও জিনিসটা কি।
তো তখন ও আমার ব্যাকগ্রাউন্ড কনসিডার করে কিন্তু আমার জন্য একটা কাস্টমাইজড একটা রেসপন্স দিছে যে আচ্ছা পোস্টগ্রেসের ওইটা দেখছো, এটা হচ্ছে এরকম লাইক, সো দ্যাট আই কুড রিলেট টু ইট। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে এখন, when you start learning you can tell it your preferences as well. For example, আমার একটা প্রেফারেন্স হচ্ছে যে আমি কিন্তু লং টেক্সট পছন্দ করি না। যদি কোনো একটা প্যারাগ্রাফ বেশি বড় হয় আমি লাইক চেক আউট, আমি সো তোকে বলি যে দেখো আমাকে শর্ট বার্স্টে টেক্সট দিবা। সো ওই যে চ্যাট জিপিটির যে একটা ইয়ে আছে না, যে কাস্টম প্রম্পটিং একটা ব্যাপার আছে, ওখানে দিয়ে রাখছে যে দেখো আমাকে শর্ট বার্স্টে দিবা এবং কিপ ইট এক্সাইটিং, কারণ আমি কিন্তু সহজেই বোর্ড হয়ে যাই। সো ওগুলো মিলে আমার জন্য একটা কাস্টম রেসপন্স রেডি করে, ডিপেন্ডিং অন হাউ আই পারসিভ ইনফরমেশন। সো এগুলো যদি, ইফ ইউ ইউজ থিংস লাইক দিস, রাইট, এটা কিন্তু জোস একটা জিনিস। দেন আমি ওই দিন ইয়াতে আমাদের সজল ভাই আছেন, আমাদের চুয়েটার সজল ভাই, উনি থাইল্যান্ডে আর কি, ওনার সাথে কথা বলছিলাম, উনি থাই ভাষা শিখতেছে লাইক চ্যাট জিপিটি দিয়ে। সো হি ইজ ডুইং লাইক সিমুলেশন যে আচ্ছা আমি দরজার সামনে দাঁড়ায় আছি এখন কি বলবো, রাইট? সো ডুইং রোল প্লে উইথ চ্যাট জিপিটি, যে লাইক ও তুমি আমাকে থাই শেখাচ্ছ। সো অল অফ দিস, রাইট, আই থিঙ্ক এটা একটা ফ্যান্টাস্টিক টাইম এখন যদি কেউ প্রোগ্রামিং শুরু করতে চায়। আম, অনেক রিসোর্স আছে অনলাইনে, আমি বলবো স্টার্ট ফ্রম এনিওয়্যার। যখন যেখানে আটকায়, when you get stuck, try to solve it and then ask ChatGPT for help, perhaps, you know. এবং আমি বলবো টু রিলায়েন্ট অন ইট, জাস্ট ইউজ ইট টু লার্ন ফার্স্ট, বিকজ আসলে কি প্রোগ্রামিং এর ফাউন্ডেশনটা একটু ইম্পর্টেন্ট when you get the foundation. So if you skip on the fundamentals, যে না আমি আসলে চ্যাট জিপিটি দিয়ে সব করবো, আমি আসলে the basics of programming, how to like write deterministic programs, non deterministic algorithm কি বা কিভাবে আসে, I don't want to learn any of this, but I mean this could be a dangerous path আসলে. Then what would happen is ইউ এমন একটা সমস্যায় পড় যে ইউ ক্যান রিলি রিকভার ফ্রম ইট, তখন ওকে এলএলএম হেল্প করতে পারতেছে না, ইউ হ্যাভ টু হেল্প ইউর সেলফ। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফান্ডামেন্টালস রাইট, তখন কিন্তু ইটস ডেঞ্জারাস। সো ইউজ দিস মডেলস, ইউজ দিস টুলস, বাট মেক শিওর যেন ফান্ডামেন্টালটা ইউ ফান্ডামেন্টালি আন্ডারস্ট্যান্ড what the algorithm is doing and why it's doing it, like কেন you're looping through it, কেন you're like going into like nested loops, or how these things work. So I think that's quite important. এছাড়াও I would say if you're starting to learn to program in this era, it's always best to learn what you're programming for. তার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং your computer. সো আমাদের সময় বেশ আগের কথা আর কি, সে আমি বুঝতে চাচ্ছি যে আমার যে আমি আইও লক খাচ্ছি বারবার, সো আমার ইনপুট আউটপুট লক হচ্ছে কেন, কারণ আমার লিনাক্স কার্নেলে there is a fixed amount of read writes you can do because of some controls into the kernel level. এখন ওই সময় এটা বুঝতে গুগল সার্চ করতে করতে বুলেটিন বোর্ড পড়তে পড়তে প্রায় ঘন্টা খানেক লেগে যাওয়ার মতো বিষয়, এখন কিন্তু জাস্ট ক্যান গো থ্রু লাইক চ্যাট জিপিটি এন্ড সে আচ্ছা আমার এখানে আইও লক হচ্ছে, এক্সপ্লেইন টু মি বিষয়টা কি বা কিভাবে কাজ করে, দেন দে ক্যান গিভ আ কাস্টম রেসপন্স। সো ইউজ দিস অপরচুনিটি টু ফিগার আউট যে হাউ থিংস ওয়ার্ক। যে আমি যখন একটা ফাইল সেভ করতেছি, আস্ক চ্যাট জিপিটি যে আমি যখন একটা ফাইল রাইট করতেছি তখন আসলে কি হয়, হোয়াটস দ্য প্রসেস, আর আমি যখন মেমোরি অ্যালোকেট করতেছি তখন ওই হিপ মেমোরি এই সেইগুলো কি জিনিস, লাইক ওয়ার ইজ ইট বিং অ্যালোকেটেড, এবং মেমোরিটা কোথায়, র্যামের কোথায় আছে। নো ম্যাটার হাউ সিলি দ্য কোয়েশ্চেন ইজ, আগে যেমন দেখা যেত আমার সময় লাইক এই ভাই এটা একটু সিলি কোয়েশ্চেন, এটা কি করবো, ইউনো চ্যাট জিপিটি ইটস ফাইন, হিপ মেমোরি কি র্যামের ভিতরে নাকি হার্ড ডিস্কের ভিতরে, আস্ক দিস কোয়েশ্চেন্স, গেট ক্লিয়ার। তখন যেটা হবে যে ইউ উইল ট্রুলি আন্ডারস্ট্যান্ড যে ইয়োর প্রোগ্রাম ওয়াইজ ইজ বিহেভিং ইন সার্টেন ওয়ে। কারণ দেয়ার উইল বি টাইমস যে ইউ উইল সি একটা প্রোগ্রাম স্কেল করতে গিয়ে মাই গুডনেস আমার রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারতেছি না কেন। ও দেন এই যে দ্য নলেজ ইউ গেইনড ইনিশিয়ালি যে হাউ প্রোগ্রামস ওয়ার্ক, কম্পিউটার্স ওয়ার্ক, ফান্ডামেন্টালি আই থিঙ্ক দোজ উইল বিকাম হেল্পফুল। সো yeah, I guess that's my advice. How to guide না, আমি বলবো খুবই ভাষা ভাষা একটা, I would say just principles আসলে, what I would do, I suppose. আমি এখানে একটা নিজের একটা ছোট্ট গল্প শেয়ার করি আর কি। তো আমিও ওই আন্ডার সময় আমাদের একটা বই ছিল, পিটার নরভিগের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডার্ন অ্যাপ্রোচ। তো এখানে এজেন্ট ফার্স্ট অর্ডার লজিকের একটা চ্যাপ্টার ছিল আর কি। তো এখানে একটা গেম ছিল যে ওয়ালমাস ওয়ার্ল্ড না কি জানি, মানে ব্যাপারটা ছিল একটা গ্রিডের মধ্যে একটা মনস্টার আছে, আপনি নিচের থেকে শুরু করবেন, আপনি একটা এজেন্ট। সো আপনার লক্ষ্য হচ্ছে মনস্টারকে অ্যাভয়েড করে আরেকটা গ্রিডে হচ্ছে গোল্ড আছে, আপনি গোল্ডটাকে নিয়ে আসবেন। হুম, আর গ্রিডের বিভিন্ন জায়গায় র্যান্ডমলি পিট আছে, সো আপনি যদি পিটের পরেন মারা যাবেন, মনস্টারের হাতে পড়লে মারা যাবেন, আর আপনার কাছে একটাই অ্যারো আছে, সো ওইটাকে অ্যারোটাকে একবারই মারতে পারবেন।
তো আপনি যদি মনস্টারের আশপাশে কোনো গ্রিডে থাকেন আপনি গন্ধ পাবেন। হুম যদি পিটে থাকেন পিটের আশপাশের ইয়েতে বাতাস আসবে, তো এই সিগন্যাল গুলো এজেন্ট পাবে। তো এভাবে তাকে রাইট লেফট রোটেট করে সে মুভ করতে পারবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে ওই গোলটাকে নিয়ে আবার ব্যাক করতে হবে, ব্যাক করতে পারলে গেম শেষ, অথবা মারা হুম। গেলে গেম শেষ। তো ওই সময় 2000 কত 11 আর 12-র দিকে আমাদের এআই করছিল মানে 2000, হ্যাঁ ফোর্থ ইয়ার 2012। সো ওই সময় তো ইয়ে নেই, কি বলে, এআই ওয়াজ নট এ বাজওয়ার্ড, এআই কিছুই ছিল না। আমি আমার গেম বানাইতে ভালো লাগতো so আমি এগুলো এক্সপ্লোর করতাম। তো আমি আবার ওই জিনিস এখন রিভিজিট করতেছি, কারণ এখন এই জিনিস চ্যাট জিপিটি দিলে গেম বানায় ফেলবে। হুম। বাট এখন ল্যাঙ্গুয়েজ মডেল এজেন্ট ইজ এ বিগ থিং। তো আমার আবার ওই যে পিছনের সেই ফোর্থ ইয়ারের পড়া এজেন্ট ফান্ডামেন্টাল এখন আমাকে হেল্প করতেছে। তো এত এত বছর পরে। তো আমার খুবই মজা লাগে, এবং এটা আমি হচ্ছে যে জাস্ট একটা ফান প্রজেক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করতেছি আর কি। দিনে 5 মিনিট 10 মিনিট সময় পাই, তো ওই সময় এটা হুম। নিয়ে বসি যে এলএলএম দিয়ে জিনিসটাকে একটা এজেন্ট বানানো যে এই ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে পারবে। তো আমি হচ্ছে আমার পার্সোনাল কাজে পাইটর্চের একদম নাইটলি বিল্ড ইউজ করি সব সময়। আচ্ছা। এখন আমি রিসেন্ট একটা ওপেন সোর্স মডেল বেরিয়েছে টুলু 3, ওইটা দিয়ে ট্রাই করতেছিলাম যে কোয়ান্টাইজ করে আমি ইউজ করি। ওইটা চলতেছে না কারণ ব্যাক এন্ডে ফেসবুকের লামা মডেল চলে। এখন কোন একটা কারণে ক্র্যাশ হইতেছে। আহ এটা মানে মডেলটা লোডই করতে পারতেছে না। এখন 1 বছর আগে হইলে তো স্ট্যাক ওভারফ্লোর দিকে সার্চ করতাম, আমি এখনো হচ্ছে যে গুগলে গিয়ে সার্চ করি, স্ট্যাক ওভারফ্লোর লিঙ্কিং আসে বা গিটহাবের লিঙ্ক আসে যেখানে কমিউনিটি ডিসকাশন চলতেছে। হুম। আমি আধা ঘন্টা বসে আছি যে এই জিনিস হচ্ছে না কি, সামথিং ডু বেঞ্চ একটা মডিউল নট ফাউন্ড। আমি তো বেকুবের মতো বসে আছি যে কি রে এটা গুগল করে পাচ্ছি না। ঘটনা কি আমার আর মাথায় আসতেছে না যে মডেলে গিয়ে জিজ্ঞেস করবো। তো পরে ফাইনালি আমি আধা ঘন্টা পরে গিয়ে মডেলে গিয়ে জিজ্ঞেস করছি যে এই জিনিস হচ্ছে গুগল আমাকে অ্যান্সার দিতেছে। এন্ড দ্য মডেল অ্যাকচুয়ালি ফিগার্ড আউট যে ও এর মধ্যে আবার যেটা হচ্ছে আমার মাথায় আসছে যেটা ভার্সনের প্রবলেম হয়তো বা। তো হুম। আমি আমার পাইটো হচ্ছে 2.5.1 ছিল, আমি ডাউনগ্রেড করে 2.1-এ নিয়ে গেছি। আচ্ছা ওখানে পিছনে থাকবে, ওইটা দিয়ে দিয়ে হয় না। আমার পুরো এবার আমি ক্লুলেস যে এত পিছনে নিয়ে গেলাম তা হচ্ছে না। পরে আমি একটা নাম মেনশন না করে মডেলে একটা ওপেন কমার্শিয়াল একটা মডেলে আমি জাস্ট জিনিসটা হুম। দিলাম, এবং সে আমাকে তোমার সার্ভিস বলো যে তুমি ভার্সন 2.4 ট্রাই করে দেখো। আমি ভার্সন 2.4 ইনস্টল করলাম, প্রবলেম সলভ। আমি লিটারালি গিটহাবে গিয়ে কোড সার্চ করতেছি যে কমিট হিস্টোরি হিস্টোরি দিয়ে পাইট হচ্ছে যে কোন জায়গায় এটা আছে। সো এখন এগুলো কিছু করা লাগবে না বিকজ দ্য মডেল ক্যান ডু ইট। সো ওই যে বললাম যে নলেজের জায়গা, সে নলেজ খুব তাড়াতাড়ি আমাদের চাইতে ট্রাভার্স করতে পারে ফাস্টার। আমাদের যেটা করতে হবে রিজনিং করতে পারতে হবে আর কি। So এখন এই জায়গায় যদি কেউ বেসিক ইগনোর করা যায়, ডেটা স্ট্রাকচার না শিখে খবর আছে আর কি। হ্যাঁ, বেসিকটা খুব ইম্পর্টেন্ট। আর একটা রিজনিং অ্যাবিলিটি যেটা আমাদের, এটা আই থিঙ্ক অনেকে প্র্যাকটিস করেন না। আই থিঙ্ক দিস ইজ আ স্কিল, রাইট? রিজনিং অ্যাবিলিটি হচ্ছে একটা স্কিল যেটা ইফ ইউ ডোন্ট শার্পেন ইট, নাইফের মতো, এটা কিন্তু খুবই মানে ব্লান্ট হয়ে যাবে এক সময়। সো ট্রাই টু রিজন, ট্রাই টু আস্ক আ লট অফ ওয়াইজ। আসলে আমি যে সবসময় যেটা বলি সেটা ওয়াই, কেন আমি এটা কেন করতেছি, রাইট? কোয়েশ্চেন থিংস। আই থিঙ্ক এটা রিজনিং এর একটা ফান্ডামেন্টাল স্টার্ট। ইফ ইউ ডোন্ট কোয়েশ্চেন থিংস এন্ড টেক থিংস এট ফেস ভ্যালিউ, সেটা আমি বলি ফেসবুকের কোনো গুজব হোক অর হোয়াট এভার, ট্রাই টু রিজন। আসলে এটা একটা স্কিল দ্যাট মেক্স ইউ হিউম্যান, দ্যাট উইল লাইক আদারওয়াইজ ইউর জাস্ট এলএলএম, যে ও আমি জাস্ট প্যাটার্ন ফলো করতেছি, রেসপন্স দিচ্ছি। ইউর জাস্ট ওয়াকিং এলএলএম আসলে otherwise। যেমন আমি এখনকার পোলাপানকে হচ্ছে যে আমি একই সেম সাজেশনটা দিই, তারা যখন বলে যে ভাই সিএসসি আমার প্যাশন, আমি সিএসসি পড়বো কিভাবে পড়বো। তো আমি তখন বলছি তুমি কেন সিএসসি পড়বা, নিজে নিজের কাছে আগে ক্লিয়ার হও। না ভাই আমি সিএসসি আমার প্যাশন। আচ্ছা কেন এটা তোমার প্যাশন, তুমি কি এক লাইন কোড করছো কখনো? না আমি করি নাই কিন্তু এটা আমার প্যাশন। তো এখন এটার জন্য আমি ইয়ার ড্রপ দিব সবকিছু করবো। এবার আমি অলওয়েজ বলি যে মানে ফাইন্ড ইউর হোয়াই। কেন সিএসসি বলবা তুমি, ইটস ফাইন তুমি যদি ওই যে ফেসবুকে দেখো সবাই বিগ টেকে চাকরি করে, আমার চাকরি করতে হবে ওই জায়গায়, আচ্ছা। দ্যাটস অলসো ওকে। ফাইন। এটা একটা অপরাধ না। চাকরি হুম। আমরা সবাই সবাই লাগে আর কি। তো মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে উই নো কেন আমরা কিছু একটা করতেছি। কারণ আমার যেটা মনে হয় যে অ্যাবসলিউটলি। পোলাপান হচ্ছে যে সিএসসি শাইনি ব্যাপার স্যাপার দেখে তারা ভর্তি হয়ে যায়, হ্যাঁ আমি গুগল মেটাতে চাকরি করব। তারপরে 6 মাস 1 বছর চলে যায়, ভাই প্রোগ্রামিংই পারি না, অকুল পাথারে, এবং অনেক ইয়ার ইয়ার ড্রপ দেয় সিএসসি পড়ার জন্য। হোল মিসড ইনভেস্টমেন্ট, পুরা লস। তো এই কারণে আর কি। এনিওয়েজ, আমি আবার পিছনে একটু যাই। সো এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেক কিছু নিয়ে আলাপ হইলো, এবং দ্য কনক্লুশন ইজ যে স্টিল প্রোগ্রামিং ইজ ভেরি রিলেভেন্ট, আমাদের রিজনিং এবিলিটি খুবই রিলেভেন্ট, বেসিক পড়তে হবে সবার। এখন
ডেফিনেটলি অনেকেই কোশ্চেন করে যে এখন তো ওই যে এলএলএম এত কিছু করতে পারে, প্রোগ্রামিং লিখতে পারে, তাহলে 5 বছর পরে ডাউন দ্য লাইন কেন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি থাকবে? তো এই জুনিয়রদের এই কোশ্চেনের অ্যান্সার আপনি কি দিবেন? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। সো আমি এই জন্য অলওয়েজ বলি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ডেফিনিশনটা আসলে কি। আমি একটু কনভার্সেশনটা অন্যদিকে নেই আগে শুরুতে। আপনাদের মনে আছে কি আমি জানি না, মনে আছে কিনা জানি না, যে একসময়, মানে একসময় না এখনো, কোডার, সফটওয়্যার ডেভেলপার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কি? ইঞ্জিনিয়ার কে? এখন ধরেন আপনি গ্রামের সাইডে বাড়ি করতেছেন। হ্যাঁ, গ্রামের সাইডে বাড়ি করলে যে ইট গুলো বসাচ্ছে, বা ইলেকট্রিক্যাল মিস্ত্রি, যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি করতেছে আর সেই মিস্ত্রি কি করতেছে, একজন ব্রিক লেয়ার কি করতেছে আর একজন ইঞ্জিনিয়ার কি করতেছে। সো আমি জানি ইটস আ বিট অফ আ স্ট্রেচ, বাট ফাউন্ডেশন টু স্টার্ট থিঙ্কিং। হ্যাঁ, কোডারকে যে কোড লিখতে পারে। এখন কোড অনেক রকমই কোড লেখা যায়। সো আমি আপনাকে টার্মিনাল দিলে, একটা একটা টেক্সট এডিটর দিলে, ইউ ক্যান রাইট এনিথিং। আলটিমেটলি কোডার ক্যান কোড হিজ ওয়ে আউট অফ সিচুয়েশনস, কিন্তু দেখা গেছে যে কোড লিখতে পারে আসলে, কিন্তু সবকিছু না, বিকজ দের ইজ সাম অ্যাসপেক্টস অফ easier code actually solving the problem, number one. Easier code maintainable down the road, নাকি একবার লিখছেন এখন পরের বার যখন একটা নতুন বিজনেস রিকোয়ারমেন্ট আসলো, লাইক আই আই আমাকে তো সব ফেলে দিতে হবে এখন, কারণ এক্সটেন্সিবল না কোড, সো আই হ্যাভ টু রিরাইট এভরিথিং অল ওভার again. So there are, I would say there are, levels of this. It's a spectrum, right? Where your skill lies. তারপরে যখন আমরা ডেভেলপারের ডিসকাশনে আসি, অনেকে বলে ডেভেলপার হচ্ছে, দেখেন এটা কোনো ডেফিনিশন আমি জানি না, কোথায় কোডার শেষ, কোথায় ডেভেলপার শুরু, বা আদৌ গুলো কোথায়, বিকজ again so দেখা গেছে যে there are people, right, they know a bit of coding, মানে কোড টোড লিখতে পারে, ফাংশন ক্লাস টাস লিখতে পারে, বাট যখন when it comes to high level architecture, যে আমাকে একটা বিশাল প্রবলেম দেওয়া হয়েছে, হিউজ, লাইক আমাকে সে মেট্রো রে টিকেটিং করতে হবে, লাইক ও damn, you know so they need smaller problems to work on. So again, there's a thing over there. তারপরে ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টের দিকে যদি যাই, আর্কিটেক্টর তো একদম হিউজ লেভেলের, মানে অনেক বড় একটা ইয়ে সলভ করে, এন্ড ইঞ্জিনিয়ারদের মধ্যে দেখা গেছে দে টেক আ লার্জ প্রবলেম এন্ড দে ক্যান ডিকম্পোজ ইট, এন্ড দে ক্যান মেক ইট লাইক কনভার্ট ইট টু লাইক সিম্পল সলিউশনস আর কি। সো এখানে প্রবলেম সলভিং একটা স্টেপ আছে, ইফ ইউ নোটিস মাই ড্রিফট আসলে, যে সাম পিপল সলভ প্রবলেমস জাস্ট বাই রাইটিং কোড, সাম decomposing the problem down to like how to solve it, right? So it depends on where you lie on this. এখন আমি বলবো যে মানুষের যে স্কিলটা এখন পর্যন্ত এআই বা এর জন্য করা ডিফিকাল্ট, আমি জানি না অনেকে দেখছে কিনা, ওই যে মেটা না অ্যামাজনের কার একটা পেপার ছিল যে এআই আসলে রিজন করতে পারে না, অ্যাপেলের বোধ হয় না, এই পেপারটা কাদের ছিল? গুগলের হওয়ার কথা। গুগল, অ্যাপেল, বা কার কার যে কারো আর কি। এই লাইনে অনেকগুলো পেপার বের হয়েছে। সবচেয়ে পপুলার পেপার হচ্ছে স্টকাস্টিক প্যারট, একটা পেপার আছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের প্রফেসর এমিলি ভ্যান্ডার। হ্যাঁ, ওটা বোধ হয়, আমি নট শিওর। সো বাট আচ্ছা, ওইটা টিমিট টিমিট গেব্রু গুগলের সায়েন্টিস্ট ছিল, ফায়ার হয়েছে এই পেপারের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই বোধ হয় হয়তো। সো ওইটা। মানে রিজনিং স্কিলটা ইম্পর্টেন্ট। সো একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইউ ক্যান রিজন যে আচ্ছা আমার কাস্টমারের জন্য মেইন প্রবলেম হচ্ছে এইটা, হাউ ডু আই সলভ দিস ফর মাই কাস্টমার। এখন টু আন্ডারস্ট্যান্ড হিউম্যানস এবং হিউম্যান প্রবলেমস এন্ড স্টাফ, ইউ নিড এ হিউম্যান এট দ্য এন্ড অফ দ্য ডে, আপনাকে টু আন্ডারস্ট্যান্ড অল অফ দিস। 5 বছর পরেও ইয়েস, মডেলস উইল গেট লট বেটার, তখন আপনি হয়তো, আপনাকে যে এখন একটা মডেলে একটু ছোট একটু প্রবলেম দিয়ে ছোট একটু কোড বের করে এনে ছোট একটু ইয়ে পাচ্ছেন, তখন দেখা যাবে তো দ্য কনটেক্সট উইন্ডোজ আর বিগার, ওকে একটা প্রবলেম বলে দিলে দে ক্যান স্টার্ট সলভিং ইট। বাট আলটিমেটলি যে রিজনিং, যেটা যে হিউম্যান রিজনিং স্কিল, এটা কিন্তু ইটস নট দেয়ার, ইট প্রবলি উইল নট বি দেয়ার। এর জন্য কিন্তু একটা হিউম্যান লাগবে, রিজনিং স্কিল ওলা হিউম্যান। সো অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনার রোল কিন্তু তখন, আমি এটা দেখতেছি অলরেডি, লাইক অলরেডি আমার অর্গানাইজেশনের ভিতরে আমি দেখতেছি হাউ দ্য রোলস আর শিফটিং। আগে দেখা যেত কি, একটা স্ট্রিক্ট হায়ারার্কি ছিল, যে প্রোডাক্ট ম্যানেজার বলবে ফিচার কি, ইঞ্জিনিয়ার বসে বসে কোডিং করবে, ডেভঅপস গাই গিয়ে ডিপ্লয় করবে। এখন না, মানে খুবই একটা মিক্স সিচুয়েশন।
এখন আমরা প্রোডাক্ট ম্যানেজারের সাথে বসে ডিসকাস করি এই প্রোডাক্টের এই ফিচার আমি করবো না, or like কেন করবো না, বিকজ আমার কাস্টমার সাথে না, মানে উই রিলি ডিসকাস উইথ প্রোডাক্ট ম্যানেজার্স, লাইক আমরা আসলে ইউজারকে বোঝার চেষ্টা করি এখন। এটা ইজ হিউজ, বিকজ দেখা যেত কি আগে যে প্রবলেমটা ছিল, যে ইউজারকে বোঝে সে ইমপ্লিমেন্ট করতেছে না। সো দে উড অলওয়েজ বি এ গ্যাপ, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতো যে প্রোডাক্টের মধ্যে আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। এটা কিন্তু একটা বিশাল ইস্যু, স্পেশালি বড় বড় অর্গানাইজেশন গুলোতে ইটস হিউজ থিং। সো বাট এখন উই ক্যান পার্টিসিপেট ইন দিস কনভারসেশনস, বিকজ আমরা লাইক, যেহেতু আমাদেরকে এত লো লেভেলে চিন্তা করা লাগতেছে না যে আমার ডিপেন্ডেন্সি ভার্সন কত, আমার এই ক্লাসের ওই স্টাইলটা ঠিক আছে কিনা, ইএস লিফ মারছে কিনা, যেহেতু এইটা নিয়ে চিন্তা করা লাগতেছে না, উই ক্যান অ্যাকচুয়ালি ফ্রি আওয়ার মাইন্ডস টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রোডাক্ট। এবং এই জন্য প্রোডাক্টস আর বিকামিং বেটার, বিকজ ইউনো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে অ্যাজ ইঞ্জিনিয়ার্স, সো উই ক্যান ব্রিং ওয়ান পার্সপেক্টিভ টু দ্য টেবল, ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ। আগে দেখা যেত কি আমাদের অনেকের জাজমেন্টস উড বি ব্লার্ড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, ইস এটা বলবো এই ফিচারের কথা তো অনেকখানি কোড রিফ্যাক্টর করা লাগবে, থাক, ইউনো। বাট নাও ইটস, নাও দ্যাট দ্য দ্য কোডিং ইজ নো লঙ্গার চোর যেটা করা লাগতেছে ডেভেলপারদের, স্লোলি ইজ বি গোয়িং দেয়ার। I would say it's opening up a lot of things. So future যারা engineer হচ্ছেন, I would say your work will be much more fun. তখন you don't have to think about low level stuff. You can really think about customer problems, actually solving problems, not like memory allocate করবো কি করে ওখানে, like real human problems. I think that's way more exciting than anything else. So I don't think you will be replaced. I think your job scope will get bigger. তখন খালি নিজেকে একটু ছোট্ট কোনায় বসে থাকলেই হবে না, ইউ নিড টু বিকাম আ পার্সন হু আন্ডারস্ট্যান্ডস হিউম্যানস, রাইট? মানুষকে বুঝতে হবে, তাদের রিকোয়ারমেন্টস বুঝতে হবে। সো আই থিঙ্ক ইউর রোল ইজ গেটিং বিগার, রাইট? সো এইটা হচ্ছে আমার ভিশন আর কি। এখন আমি জানি না কতটুকু কি সত্য হবে। আই আই ডোন্ট হ্যাভ আ, কি বলে ওটাকে, ওই যে কার্টুনে দেখাইতো না যে ভবিষ্যৎ দেখা যায় একটা গ্লাসের মধ্যে, হ্যাঁ ওটার নাম হ্যাঁ কি? হ্যাঁ, ওই যে ইয়ে বলটা আর কি। হ্যাঁ হ্যাঁ, বলটার ভিতরে আমার কাছে ওরকম কিছু নাই, এজ ইউ ক্যান সি কিছু নাই ওরকম। সো আই ডোন্ট নো, বাট ইয়া দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আই থিঙ্ক মানে টোটালি অ্যাগ্রি অন হোয়াট ইউ সেড। সো আমার যেটা মনে হয় যে এখন যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হবে তাদের জন্য ইজ এ ফান টাইম এন্ড এট দ্য সেম টাইম ইজ এ ভেরি ডিফিকাল্ট টাইম। কারণ আমাদের সময় এত কিছু শেখা লাগেনি। এখন হুম। 14টা ডিফারেন্ট জিনিস শিখতে হবে। বাট আই থিঙ্ক থিম ইজ দ্য সেম, কারণ আমরা যখন পড়ছি এর আবার 10 বছর আগে স্টুডেন্টদের কথা যদি চিন্তা করি, তাদেরও আমাদের মতো এত বেশি বেশি কিছু শেখা লাগে নাই। সো ব্রেথটা বাড়তেছে অনেক। হ্যাঁ, তো আই থিঙ্ক, ব্রেথটা বাড়ছে। হ্যাঁ আই থিঙ্ক ওই যে নলেজের যে টি শেপ আছে, টি শেপের ওই ফান্ডামেন্টাল মানে কম্পিউটার সায়েন্সের যে বেসিক জিনিসপত্রগুলা, আমি যদি ধরি যে অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার 1960 সালেও রিলেভেন্ট ছিল, 2000 সালেও রিলেভেন্ট ছিল, স্টিল রিলেভেন্ট। তো ইফ হুম। এনিওয়ান ইজ ইন কম্পিউটার সায়েন্স দে হ্যাভ টু লার্ন ইট, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। যতই চ্যাট জিপিটি করে দেখ, কারণ চ্যাট জিপিটি অর মডেল টেক্সট জেনারেট করতেছে, ফাইন, কিন্তু সে কিন্তু আসলে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতেছে না। প্রবলেম সলভিং হচ্ছে একটা অ্যাবিলিটি যেটা আমাদেরকে দিনের পর দিন শিখতে হয় আর কি। সো ইটস মোর অ্যাবাউট প্র্যাকটিস এন্ড প্রবলেম সলভিং। অনলাইনে লিড কোড প্রবলেম সলভ করো একটা প্রবলেম সলভিং, একটা প্রজেক্ট ডেভেলপ করো একটা প্রবলেম সলভিং। সো তো যেটা বলতেছিলাম যে লিড কোড প্রবলেম সলভ করা এক ধরনের প্রবলেম সলভিং, একটা প্রজেক্ট ফ্রম দ্য কোর, বড় একটা বড় প্রজেক্টকে ভেঙে ফেলা। যেমন আমি যদি মেট্রো রেলের হোল টিকেটিং এর কথা যেটা বললেন, ইটস এ বিগ প্রজেক্ট। এত মানুষজনের একটা দেশ, এতগুলো ডিসেন্ট্রালাইজ জায়গা, স্টেশন, তো সবগুলা মিলায় হচ্ছে একটা টোটাল সিস্টেম বানানো, এবং এটাকে সাপোজ কোনো একটা জায়গায় সিকিউর হোস্ট করা, সিস্টেম যেটা ডাউন হুম। না হুম। হয়, লেটেন্সি কম থাকে, অনেক 14টা জিনিসপত্র কিন্তু ইয়াপ। বুঝতে হবে। তো কেউ যদি আন্ডার এনাফ প্রজেক্ট না করে, সে কিন্তু বুঝবে না যে আচ্ছা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম কি, কেমনে কাজ করে, লেটেন্সি কোত্থেকে আসে, লেটেন্সি কমায় কিভাবে। সে যদি ওই যে ওয়ান মানে ফার্স্ট ইয়ারে সে যদি কিছু প্রবলেম সলভিং করে, অ্যালগোরিদম, এফিশিয়েন্ট অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে শিখে, তাহলে সে বুঝবে যে আচ্ছা লেটেন্সি কমানোর একটা ওয়ে কিন্তু একটা প্রোগ্রামের কমপ্লেক্সিটি এন স্কোয়ার থেকে যদি আমি লগ এনে নামে আনতে পারি, it's kind of latency reduction. So it all comes to the basic. So I think এখন স্টুডেন্টদের ডেফিনেটলি নতুন টুল শিখতে হবে যা আসবে, and always stick to the basic. প্রোগ্রামার মানে প্রোগ্রামিং তো জাস্ট কোড লেখা না, ইটস এ ওয়ে অফ থিঙ্কিং। হুম। এই থিঙ্কিং উইল বি অলওয়েজ রিলিভেন্ট। হ্যাঁ, ওই যে আমি কয়েকদিন আগে দেখলাম যে কি একটা জিনিস, থিঙ্কিং ইন ফ্রেমওয়ার্কস। আই থিঙ্ক ওইটা একটা ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ হতে পারে। আই থিঙ্ক ইউ গাইস ক্যান সি। আই গেস আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ইয়োর মোটিভেশনস বিহাইন্ড লার্নিং কম্পিউটার সায়েন্স। এখন আমি কিন্তু আসলে এখানে পিওরিস্ট হতে চাচ্ছি না যে ও এটা আমার জিনিস, এটা আমি পিওর, তুমি আমার থেকে লেস পিওর, এরকম কিছু না। অনেস্টলি, সিরিয়াসলি, আই রিয়েলি সে ফাইন্ড ইয়োর প্যাশন। আগে একটা সময় ছিল কি
যে একটা প্রোডাক্ট টেক প্রোডাক্ট বানাতে গেলে ইউ হ্যাভ টু বি এ কোডার অফ। এখন কিন্তু ইটস নো লঙ্গার দ্য কেস, রাইট? ইফ ইউ রিয়েলি ফিল যে তোমার ড্রাইভটা আসতেছে, অর ইউর আপনার ড্রাইভটা আসতেছে ফ্রম you want to be a great marketer, or you want to be good with economics, you want to understand economic problems and try to solve them with code, you can go and study economics first, get the knowledge, and then you can learn computer science on the side, learn the basics. কারণ এখন কিন্তু আমার ম্যাক্সিমাম কলিগ যাদের সাথে কাজ করি, they were not CS students. তারা ক্যারিয়ার ট্রানজিশন করে they came in. তাদের একজন হচ্ছে ইকোনমিস্ট, একজন দেখি সোশ্যাল ওয়ার্কার ছিলেন। সো দে কাম ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, বাট ইউ নো, কম্পিউটার সায়েন্স এমন একটা স্কিল, ইউ ক্যান রিয়েলি অ্যাকোয়ার ইট আফটারওয়ার্ডস ইফ ইউ ওয়ান্ট টু, ইউ ক্যান। সো ইফ ইউ ফিল লাইক আপনার প্যাশন ইজ লাইক, ও আই ওয়ান্ট টু হেল্প পিপল ইন দ্য সোশ্যাল সেক্টর, maybe do that, you know. So I'm not saying don't study computer science. What I'm saying is really do some deep soul searching, actually what you want, right? And try to find যে ওর জন্য কোন মেজর ভালো, or what really resonates with me. তার চেয়ে আরো একটা বড় জিনিস কি, এখন আসলে কোনটাতে মেজর করলেন ওটা কিন্তু খুব একটা বেশি ম্যাটার করে না আজকালকার যুগে। হ্যাঁ। সো আমি বলবো কি, লাইফ হ্যাক দিই একটা, ফাইন্ড আ মেজর দ্যাট ইউ থিঙ্ক ইউল এনজয়। এক্স্যাক্টলি। তাতে ইউনিভার্সিটি লাইফটা খুব ভালোভাবে কাটবে, and you will have the time to like invest in other shit, okay, other stuff, my bad. So other stuff, so তখন you'll enjoy your uni life, you'll have time of your life, result ভালো হবে, you know, you'll get out with good grades, বাসার বাপ মার কথা শোনা লাগবে না, you know, এত বেনিফিট চারদিকে। So I do think like, you know, not that I'm discouraging, but really do a deep soul search আসলে what do I want এই যুগে। So yeah, a little এটা খুব two খুবই cents like that. ইম্পর্টেন্ট জিনিস আর কি, যে যেটা ভালো লাগে ওইটা করা, রাদার দেন লাইক সবাই সিএসসি পড়তেছে, বিবিএ পড়তেছে, আমার ওইটাই পড়তে হবে, আমার বিগ টেকের চাকরি হইতে হবে। তো এই যে আপনি যেটা বললেন যে অন্যান্য ফিল্ডের লোকজন এখন কিন্তু প্রোগ্রামিং শিখে এত ইজি। তো আমি যেমন আগে ইয়েতে দেখতাম যে যে বায়ো ইনফরমেটিক্স এর প্রবলেম, ডিএনএ সিকোয়েন্সিং করা, হুম। বায়োলজির লোক কম্পিউটার সায়েন্সের লোকদের পিছনে পিছনে ঘুরতো, খুবই কমপ্লিকেটেড অ্যালগোরিদমিক প্রবলেম একটা, কারণ তারা কোড করতে পারে না, ওইদিকে কম্পিউটার সায়েন্সের লোকজন ছড়ি ঘুরাইতে যে আমরা কোড করতে পারি, তোদের ডেটা আমরা অ্যানালাইসিস করে দিব। And that gap has been reduced a lot. ছোটখাটো কোড ইনফেক্ট Absolutely. টুলফুল বের হয়ে গেছে, একটা বায়োলজিস্ট ইজিলি বুঝতে পারে। তারপরে যে কয়েক বছর আগে একটা গেম হিট করলো, ওয়ার্ডল, কত সিম্পল একটা গেম, কোনো কম্পিউটার সায়েন্টিস্ট কিন্তু বানায় নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। নিউ ইয়র্ক টাইমস মনে হয় $50 মিলিয়ন কিনে নিছে এই জিনিস। সো আই থিঙ্ক ওই যে টেকনিক্যাল প্রবলেম সলভিং এত ইজি হয়ে গেছে, এনিওয়ান ক্যান ডু ইট। সো কেউ যদি কম্পিউটার সায়েন্সে পড়ে, দে হ্যাভ টু হ্যাভ দ্য রিয়েল প্যাশন এন্ড লাইক ওয়ার্ক অন দ্য বেসিক্স, রাইট? হ্যাঁ, বেসিক্যালি হোয়াট ইউর ব্রিংিং টু দ্য টেবল, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে অলওয়েজ থিঙ্ক যে হোয়াট এম আই ব্রিংিং টু দ্য টেবল। স্কিলটা আমি কি? একটা হ্যাঁ, আমি একটা জিনিস বিশ্বাস করি যে এভরিওয়ান হ্যাজ আ গিফট, এভরিওয়ান, মানে নো ম্যাটার হু ইউ আর। দ্য থিং ইজ, অনেক সময় আমরা মনে করি যে আমাদের গিফট নাই, কারণ আমরা উই আর লুকিং ফর দ্য রং গিফট। আমাদের উই থিঙ্ক যে ওইটা গিফট হওয়া উচিত, ওইটা আমার নাই, মোটে মন খারাপ করে থাকি। বাট দ্য থিং ইজ ইউ হ্যাভ আ গিফট, এবং ওটা খুঁজে বের করতে একটু হয়তো টাইম লাগবে, বাট ডু লুক ফর ইট। যখন ওটা পেয়ে যাবেন তখন লাইক ইউ নো, ইউ ক্যান বি দ্য বেস্ট এট দ্যাট থিং। সো আই উড সে প্লিজ ডু লুক ফর ইউর গিফট, হোয়াট ইট ইজ। আমি জানি না আসলে, এটা এটা একটা খুব দামি কথা বলছেন, এটা খুব, আই ডোন্ট নো ইটস এ কালচারাল থিং অর এনিথিং। আমার মনে হয় যে দেশে আমি যখন ইয়াং পোলাপানদের সাথে কথাবার্তা বলি অনেক সময়, আমি নিজেও যে খুব ডিফারেন্ট তা বলবো না, আমারও অনেক সময় মনে হচ্ছে যে ওই যে নদীর ওই পাশের ঘাস অনেক ভালো, আমি আমার নিজে কি পটেনশিয়াল আছে, আই হুম। নেভার লাইক আই এম নেভার থিঙ্কিং অ্যাবাউট ইট, যে আমি কিছু একটা করতে পারি। ওই বিশ্বাসটাই অনেক পোলাপানের নাই যে আমি যদি 10 ঘন্টা মনোযোগ দিয়ে যে কোনো একটা কাজ করি, আই ক্যান ডু সামথিং। সবাই কেন জানি মনে হয় যে না, আমার একটা একটা ভিক্ষুক মেন্টালিটি নিয়ে সবাই অনেকে পড়ে আছে, যে একটা বড় অংশ যে আমাকে দিয়ে কিছু মনে হবে না, আমি মনে হয় কিছুই পারি না, আমার এই সমস্যা ওই সমস্যা, মানে রাদার দ্যান সলভিং এ প্রবলেম অর ইমপ্রুভিং সামওয়ান, দে অলওয়েজ আস্কিং ফর সিম্প্যাথি। হ্যাঁ, যে আমাকে একটা সুযোগ দেন, আমি এটা করে দেখাবো, একটা ড্রামাটিক একটা ব্যাপার স্যাপার, কেমনে করবে ওইটার আইডিয়া নাই কিন্তু, বাট ইফ দে ফোকাস অন হোয়াট দে হ্যাভ, হোয়াট ডু দে লাইক, এবং ওইটার পিছনে একটু টাইম ব্যয় করে, কত ফাটাফাটি জিনিস হয়। আমার আমার বন্ধু আছে, স্কুলের ফ্রেন্ড, শুভ, ও হচ্ছে ওই যে আইইউটি তে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, বাট ওর ভালো লাগতো ছবি তুলতে। নাও হি হ্যাজ এ বিগ ব্র্যান্ড, ড্রিম ওয়েভার। তো আমি ওদের দ্যাটস নাম দ্য জানি, ভ্যালু সো অফ ওকে। প্যাশন, দ্যাটস দ্য ভ্যালু অফ প্যাশন, তাই না? আমাদের আমার এক ব্যাচ সিনিয়র ছিলেন তাসনিম ভাই,
অ্যাকচুয়ালি আমাদের সাস্তে অনেক ফ্রেন্ডই আছে। আমি তাসনিম ভাইয়ের বদলে আমি বলি, আমার ফ্রেন্ড জুয়েলের কথা, ও কেমিক্যালে পড়তো। হুম। হ্যাঁ, বাট ও কেমিক্যালে পড়ার সময় হচ্ছে যে প্রোগ্রামিং টোগ্রামিং করতে ভালো, লাগতো, ফ্রিল্যান্সিং করতো, ওয়েবসাইট বানাতো। এবং আমরা জানতাম যে যে জুয়েল কেমিক্যালের ও সেকেন্ড ইয়ার থাকলে, থার্ড ইয়ার থাকলে পিএইচপি টিএইচপি খুব ভালো পারে। নাও হি হ্যাজ এ বিগ কোম্পানি ইন সিলেট, ওর আন্ডারে 100-র উপরে সফটওয়্যার ডেভেলপার কাজ করে। শাহজাহান জুয়েল ভাই কি? হ্যাঁ, শাহজাহান জুয়েল। আচ্ছা আচ্ছা আচ্ছা। জুয়েল। তো আহ, কেউ যখন বলে যে ভাই আমি তো সময় পাচ্ছি না, আমার খুব, আমি অমুক ইয়েতে পড়ি কিন্তু আমার সিএসসি প্যাশন, কিন্তু আমি প্রোগ্রামিং সময় পাচ্ছি না, তার মানে ইটস নট ইউর প্যাশন। তো আচ্ছা। শাইনি অবজেক্টের দিকে মানে তাকানোর বদলে আমার যেটা আছে আমার কাছে, আমি যদি হয়তো ওই আমি যেটা পড়তেছি ওইটার পিছনে একটু দেখতাম যে এটাতে আসলে কি আছে, আমরা অনেক সময় নিজে বুঝি না যে আমার পকেটে যে অ্যাকচুয়ালি গোল্ড মাইন আছে। তো আই থিংক অ্যাবসলিউটলি। ইটস ভেরি ইম্পর্টেন্ট সোল সার্চিং। কি ভালো লাগে। এই রিলেটেড আরেকটা নোট আমি বলি, মানে এটা রিলেটেড, মানে অ্যাকচুয়ালি, ইয়া। সো আমি মানে একটা জিনিস পড়তেছিলাম যে রিসেন্টলি, ওই যে আমার এমআইটি বাড়ির ইস্যু নিয়ে, যে এটা তো সরকারের করার কথা, আপনার করার কি দরকার? এইটা নিয়ে আমি চিন্তা করলাম যে আসলে তো এটা আমার করা কি দরকার। তো পরে আমি চিন্তা করে দেখলাম, মানে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা দুইটা জিনিস করতে পারি। এক হচ্ছে উই ক্যান কিপ অন কমপ্লেইনিং, আরে আমাদের দেশে তো এটা নাই, নাই, হবে না। দ্যাটস ওয়ান মেন্টালিটি, যেটা আপনি প্রথমে বললেন যে, বা আরে ওরা বানাইতেছে না, কেউ সুযোগ দিচ্ছে না আমাকে কাজ করার, একটু সুযোগ দিবেন। আরেকটা ওয়ে হচ্ছে ওন ইউর লাইফ, রাইট? ওন ইট, ওন দ্য প্রবলেম, যে আচ্ছা একটা প্রবলেম আছে, দেখি কিছু করা যায় নাকি। আমার কমেন্ট সেকশনে আমি খুবই ইমপ্রেসড হয়েছি যে দেওয়ার গাইস হু সেড, ব্রো আমি জিনিস ট্রাই করছিলাম কিন্তু আমি ওইখানে গিয়ে আটকায় গেছি, বা এখানে গিয়ে আটকায় গেছি। ইউ নো দেয়ার আর সো মেনি ফোকস ইন দ্য কমেন্ট সেকশনস যে দে সেড, ভাই আমি এটা ট্রাই করছিলাম বাট আমি ওইটা ডিকোড করতে পারি নাই, আমি সিস্টেম আইডি পর্যন্ত গিয়ে আটকায় গেছি। সো that means people tried. That means there are people like that. যে কারণে I was very inspired and very happy to hear যে মানুষজন এটা করতেছে। That means you own your problem. Similarly যদি ট্রান্সলেট করি ক্যারিয়ার বা অন্যান্য জায়গায়, own it. Don't wait for people. Like go ahead, get the bread, বলে না ওই যে কি সব, ওই যে ওই মোটিভেশনাল জিনিসে, I do say that যে you own your life ভাই। এখন আপনি যদি আপনার লাইফে কি হবে এটা কারো হাতে ছাইড়া দেন, মানে নো ওয়ান কেয়ার্স ভাই, অনেস্টলি। আপনার চাকরির কি হইলো, আপনার ক্যারিয়ারে কি হইলো, আপনার বউ আপনার ভালোবাসে কিনা, রাইট? আপনারটা আপনারই দেখতে হবে। দুনিয়া খুবই সেলফিশ এবং নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ইউ, এটা জাস্ট মাথায় রাখবেন, রাইট? অ্যাকচুয়ালি নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ইউ বলাটা ভুল, ইউর প্যারেন্টস ডু কেয়ার, বাট মানে ইউ গেট হোয়াট আই এম ট্রাইং টু সে, রাইট? আসলে যে প্লিজ লাইক টেক ওনারশিপ অফ থিংস, মানে দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু মুভ ফরওয়ার্ড। এবং নিজে উদ্যোগ নিয়ে, আচ্ছা চাকরি হইতেছে না, আমি কি করতে পারি? লুক অ্যাট ইউর সেলফ, আমি কি সেলফ ইমপ্রুভমেন্ট অপশন আছে কিনা, আমার রেজুমে যেটা আমি লিখতেছি এটা কি ইমপ্রুভ করা যায় কিনা, বা আমি কি নিজেকে রিপ্রেজেন্ট করতেছি ঠিক মতো, নাকি অ্যাকচুয়ালি আমি যেখানে চাকরি খুঁজতেছি ইটস নট মাই থিং। এটা হইতে পারে। সো আই থিঙ্ক ডু ওন এবং টেক ইনিশিয়েটিভ আসলে, ইনস্টেড অফ ওয়েটিং ফর সামওয়ান, বিকজ নো ওয়ান মাইট কাম। এক্স্যাক্টলি। আমি এখানে একটু শেমলেস সেলফ ব্র্যান্ডিং করি আবার এর মাঝখান দিয়ে। যেমন আমি কিন্তু আমার চাকরি বাকরি সবকিছু নিয়ে আই হ্যাভ এ কোয়াইট স্যাটেল লাইফ। স্টিল আমি মাঝখান দিয়ে এই পডকাস্ট এন্ড আমার ইউটিউব, খুবই গরিবের চ্যানেল, স্টিল আমি সময় বের করে হচ্ছে যে জিনিসপত্রগুলো বানাই, হুম। বিকজ আই ওয়ান্টেড টু ওন দিস প্রবলেম। আমি একটা পর্যায়ে গিয়ে ফিগার আউট করলাম যে এখন যেটাকে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েশন বলে আর কি দেশে, আমাকে কেউ যখন বলে যে ভাই আপনি ভালো কন্টেন্ট বানা, আমার মানে গায়ে আগুন জ্বলে যে আই ডোন্ট মেক কন্টেন্ট। ঠিক আছে। ব্যাপারটা যেটা হচ্ছে, আমি একটা পর্যায়ে গিয়ে আবিষ্কার করছি যে ইউটিউবে, যেমন আগে ইউটিউবে ওই যে এন্টারটেনমেন্টের জন্য সালমান মুক্তাদিরের চ্যানেলটা ছিল, হুম। মানে বাংলা কন্টেন্ট। আর কয়েকটা ছিল, আমি ভুলে গেছি, আমি খুব একটা দেখি না, তো আমার আইডিয়া নেই। আমি হুট করে আবিষ্কার করলাম যে বাংলাদেশের ফেসবুক এন্ড ইউটিউবে যে ভিডিও গুলা, মেইনলি ওই যে লাইফস্টাইল ব্লগ, রান্না বান্না, এগুলো তো কিছু আছে, বাট এর বাইরে স্টোরিতে ভরে গেছে, মোটিভেশনাল স্পিক স্পিচ, প্রচুর স্টোরি। সব অনেকগুলো চ্যানেল, তারা খুব বড় বড়, কি বলে ওই যে সেলফ ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট রিলেটেড কথাবার্তা বলতেছে, কিভাবে ফ্রিল্যান্সিং করে প্রচুর কোটিপতি হওয়া যায়, এটা সেটা। দে অল স্পোর্টিং স্টোরি, কিভাবে আপনি কনফিডেন্স নিয়ে কথা বলবেন। দেন আমি 10 থেকে 12 জনের প্রোফাইল ঘাটাঘাটি করছি,
যে হুম। আচ্ছা, যে বলতেছে যে ফ্রিল্যান্সিং করে সাপোজ ফর এক্সাম্পল লাখ লাখ টাকা কামাই ফেলবেন, তার আসলে ফ্রিল্যান্সিং প্রোফাইলটা কেমন? কারণ আই আচ্ছা। অলওয়েজ বিলিভ যে এই এই জিনিসগুলো এমন একটা নিশ জিনিসপত্র। এবং আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করা সাকসেসফুল আর ডাক্তারি করা সাকসেসফুল, তার আসলে অনলাইনে ডাক্তারি বা ফ্রিল্যান্সিং করার দরকার নেই। সে এত প্যাশনেট, তার কিন্তু ওই ওখানে একটা ব্রেড এন্ড বাটার আছে। সে কিন্তু এই জায়গায় কন্টেন্ট বানায় টাকা ইনকাম করার তার দরকার হুম। নেই। তো আমি দেখলাম যে এদের ম্যাক্সিমামের ওরকম না কোনো কোয়ালিফিকেশন নেই। এরা ইন্টারেস্টিং। মানে আমি এটা এমন করছি না যে বলতেছি না যে আমি গেট কিপিং করতেছি না, যে তার বানানোর রাইট নাই। ডেফিনেটলি এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, এবং এটা তাদের সবগুলা ভিডিও দিয়ে কেউ না কেউ বেনিফিটেড হচ্ছে ফর শিওর। তো আমি যে অ্যাঙ্গেলের কথা বলতে চাচ্ছি যে ইয়াং পোলাপান যে জিনিসগুলো দেখতেছে, ওদেরকে দেখানো হচ্ছে যে ঠিক আছে তুমি কেমনে গুগলে চাকরি করবা, তুমি কেমনে ফেসবুকে চাকরি করবা, ঠিক আছে। এন্ড একটা গোল, সো পোলাপান সিএসসি কেন পড়তেছে যে হ্যাঁ আমি বড় কোম্পানিতে চাকরি করবো, দ্যাটস দ্য থিং। কিন্তু টু মাই সারপ্রাইজ এ লট অফ সিভি ঠিক মতো বানাইতে পারে না, হুইচ ইজ ভেরি বেসিক থিং। আমার ধারণা ছিল যে সিভি সবাই বানাইতে পারে, তো আমি হুট করে অনেক ইউটিউবে তো আবার ফেসবুকে কমেন্ট পাইছি, যে মেসেজ পাইছি যে সিভি বানানো নিয়ে। তাই আমার মনে হচ্ছে ঠিক আছে আমি একটা ভিডিও বানাই তাইলে। তো হুম। আমি হুম। ফেসবুকে পোস্ট দিলাম যে কেউ, আমি একটা এরকম ভিডিও বানাবো, কেউ যদি আপনার সিভি দিয়ে হেল্প করেন তো আমি চেষ্টা করবো যে ইনক্লুড করে রিভিউ করার। আমি ধারণা করছি 5 থেকে 6টা সিভি পড়বে, সিভি গুলো ভালোই হবে। তোমার সারপ্রাইজ 50+ সিভি পড়ছে, এর মধ্যে প্রায় 30টা সিভি দেখে আমি পিসড অফ হয়ে গেছি। এটা সিভি? বললাম কি জানা না সিভি কেমনে বানাইতে হয়? এবং অনেক আছে যে ওয়ার্কিং প্রফেশনাল, দে ডোন্ট নো হাউ টু মেক সিভি। এবং হোয়াট ইট, এটা যে এই প্রবলেমটা যে এত সিভিয়ার, আমি না হুম। কখনো জীবনে ইমাজিন করি নাই। আমি লিঙ্কডইনে এক পাবলিককে দেখতাম যে সে সিভি বানানো নিয়ে বিশাল ব্যবসা খুলছে। আই গট লাইক রিয়েলি পিসড অফ। এটা একটা জিনিস, এটার জন্য একটা এরকম ফার্মাতায় হইতে পারে? এবং আমি পুরা বেকুব হয়ে গেছি এই ইয়ার পরে যে টেমপ্লেট কি জিনিস, কোন ইনফরমেশন দরকার, লট অফ পিপল ডোন্ট হ্যাভ আইডিয়া। তো আমি একটা ভিডিও বানাইছি এই যে এর মধ্যেই হচ্ছে যে বের হবে আর কি, ও হচ্ছে বের হয়েছে এটা অ্যাকচুয়ালি। প্রবলেমটা যেটা হচ্ছে, প্রবলেম বলবো না, ইজ দ্য নেচার, এই টাইপের যে হাউ টু ডু ইট, এই টাইপের ভিডিও নাই, কেউ বানায় না এই টাইপের। সবাই স্বপ্ন বিক্রি করে, মানে ম্যাক্সিমামই স্বপ্ন বিক্রি করে যে, অথবা কাউকে কি কি বলে মোরাল পলিসিং টাইপ ভিডিও, নীতি নৈতিকতা, সব স্টোরি ভাষা ভাষা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি হাউ টু সলভ এ টেকনিক্যাল প্রবলেম, হাউ টু ডেভেলপ স্কিল। কারণ প্রোগ্রামিং শেখার অনেক রিসোর্স আছে, প্রোগ্রামিং ইজ এ লাইক হার্ড স্কিল। কিন্তু এর মাঝখানে যে সফট স্কিল রিলেটেড জিনিসপত্র গুলো আছে, আপনি সিভি কিভাবে লিখবেন, আপনি টাইম ম্যানেজমেন্ট হুম। করবেন হুম। কিভাবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এগুলা কিন্তু ছোটখাটো টেকনিক, কিন্তু লং রানে এগুলো ক্যারিয়ারকে অনেক হেল্প করে। এগুলো নিয়ে কেউ কথাবার্তা বলে না। এবং কেউ যদি কথাবার্তা বলে, ইটস নট এ পপ কন্টেন্ট, তো এগুলো কোনো ভিউ নাই, যেমন আমার চ্যানেল কোনো ভিউ নাই। তো বাট স্টিল আই আই ওন দিস প্রবলেম, যে আমার ইয়ে হচ্ছে যে আমি অ্যাটলিস্ট দুইটা পোলাপানকে শিখে ছাড়বো যে হ্যাঁ দিস ইজ হাউ ইউ সলভ ইট। হুম। তো এ আর কি, যে এগেন ওই যে বললাম শেমলেস সেলফ ব্র্যান্ডিং, যে অ্যাজ অ্যানাদার এক্সাম্পল যে আই ওন দিস প্রবলেম, আমি সবকিছুর মাঝখানেও আই রান দিস থিং বিকজ আই লাইক টু ডু ইট। অ্যাবসলিউটলি ভাই, অ্যাবসলিউটলি। এনিওয়েজ, আপনার পডকাস্টে আমি অনেক কথাবার্তা বলে ফেলছি। আপনার পডকাস্ট মানে কি? আমি তো আপনার মানে এখানে এসে উড়ে এসে জুড়ে বসে পাবলিক, কি যে ইটস বলেন আপনি অ্যাবাউট ভাই। ইউ অ্যান্ড ইউর প্রজেক্ট এমআরটি বাডি। তো এনিওয়েজ, আই থিঙ্ক থ্যাংক ইউ সো মাচ, আমরা শেষ করি। অনেকক্ষণ কথাবার্তা বললাম এন্ড লাইক আই রিয়েলি এনজয়েড, যে হুট করে একটা প্রজেক্ট হয়ে গেছে, ইট বিকাম এ বিগ থিং। বিগ থিং ইন দ্য সেন্স দ্যাট ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট আসলে মেক করা খুব কঠিন যে কোনো ইয়াতে আর কি। তো এনে শেষ করি, অনেক ধন্যবাদ, আপনি যে ট্রাভেল করতেছেন এর মাঝখানে সময় দিচ্ছেন। আপনার যদি কোনো শেষ কথা থাকে টু অডিয়েন্স। শিওর, অবশ্যই। আমি অডিয়েন্সকে একটা কথা বলতে চাই, যে অ্যাগেন ওনারশিপের কথাটা আসি, যে আমি বলতে চাই যে দেশ গঠন যে বিষয়টা, এটা কিন্তু আসলে আমাদের সবার রেসপন্সিবিলিটি, আমাদের সবার। সেটা হতে পারে আমাদের, আপনি এলাকায় কিভাবে হাঁটাচলা করতেছেন, কি করতেছেন, হ্যাঁ, মানুষকে ব্যবহার কেমন করতেছেন, সেখান থেকে শুরু করে যে আচ্ছা আমি আমার এলাকায় কি করতেছেন, কি রাস্তায় ময়লা ফেলতেছে কিনা, আমি বা একটা হাসপাতালে গেলাম, সেখানে কোনো প্রবলেম পাইছি, আমি কি করছি ওইটা নিয়ে, রাইট? সো বা আমি আমার একটা স্কিল আছে, আমি সোশ্যাল ইভেন্টস টিভেন্টস এগুলো খুব ভালো করতে পারি, কিন্তু আমি ওই স্কিলটাকে কিভাবে
এলাকার মানুষের জন্য, নিজের লোকালিটির জন্য কাজে লাগাতে পারি। রাইট? সো আই থিঙ্ক এটা একটু ইম্পর্টেন্ট যে প্রবলেম গুলো ওন করে সলভিং এ এগিয়ে আসা। আর একটা জিনিস হচ্ছে সিটিজেন ইঞ্জিনিয়ারিং, যেটা বলি আমি, যে যদি কোনো একটা প্রবলেম পান, ইফ এন ইঞ্জিনিয়ার, রাইট, ইউ থিঙ্ক ইউ ক্যান সলভ ইট, গিভ ইট আ শট। অসুবিধা নাই তো, মেক শিওর ইটস নট ইলিগাল, ঠিক আছে? হুম। দেন সি দ্য বাউন্ডারিজ অফ দ্য ল, দেন ট্রাই টু সলভ ইট। কারণ আলটিমেটলি দেখেন, বিষয়টা কি, একটা দেশটা আমাদের, আমাদের নিজেদেরই আগে আসতে হবে দেশের জন্য। মতামত ইজ ইম্পর্টেন্ট, ফিডব্যাক, আই এম নট সেইং ফিডব্যাক ইজ ব্যাড, ফিডব্যাক ভালো, অনলাইনে ফিডব্যাক দেন, বাট মানে সবার তো লিমিটেশন আছে, তাই না? ফিডব্যাক তো অ্যাকসেপ্ট করার একটা ক্যাপাবিলিটি আছে। আপনার জায়গা থেকে ট্রাই সামথিং। আপনি ইঞ্জিনিয়ার হন, মেক আ প্রজেক্ট, মেক অ্যান অ্যাপ, মেক সামথিং ম্যান, মেক, ডু সামথিং উইথ ইট। আই থিঙ্ক এটা, ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ দ্যাট মেন্টালিটি। ওইটা থাকলে যেটা হবে, আমরা এই যে ইন্ডিভিজুয়াল ছোট ছোট ইয়ে থেকেই না দেশটাকে আরেকটু আপলিফট করতে পারবো, আমার আমার বিশ্বাস। যে কারণে আমি নিজেও যখন দেখি যে আই মেক সামথিং যা মানুষের কাজে লাগতে পারে, আই ওপেন ইট, যে না, ইউনো, প্লিজ কাম, কাম ফরওয়ার্ড, আমরা সবাই মিলে একসাথে করি, ইউনো। সো আই উইল সে, আপনার যদি এরকম কোনো আইডিয়া থাকে, প্লিজ গো অ্যাহেড এন্ড ডু ইট। ভয়ের লজ্জার কোনো কারণ নাই। মানুষজন ক্রিটিক্যাল হবে, দু একজন বলবে যে দূর, এটা দেখি হবে, ইটস ফাইন, ইটস ফাইন। ওইটা একটু হজম করতে হবে। বাট যদি আলটিমেটলি ইচ্ছা থাকে যে দেশের জন্য ভালো কিছু করবো, দ্যাটস হাউ ইউ ক্যান ডু ইট, এন্ড ইউ ক্যান ইউজ ইউর স্কিল। সেই আমার লাস্ট এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ফর ইউর ক্যারিয়ার, লাইফ এন্ড এভরিথিং। ট্রাভেল সেফ। থ্যাংক ইউ সো বাংলাদেশে মাচ দাদা। মজা টজা করেন, আবার সিঙ্গাপুরে যান, ফাটায় ফেলেন, কোপায় ফেলেন। অ্যাপের জন্য অল দ্য বেস্ট। তো এখানেই শেষ করি। সো ভিউয়ার্স, এই পডকাস্ট যদি ভালো লাগে থাকে, প্লিজ শেয়ার অন সোশ্যাল মিডিয়া। আমার গরিবী চ্যানেলে দুটি লাইক দিয়ে সহায়তা করুন, সাবস্ক্রাইব করেন প্লিজ। And I'll come back with another podcast with some another interesting person very soon. Till then, bye. Live and let live. Ta-da.